ওকে। তো এখন পর্যন্ত আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট 10টার মতো ক্লাস করছি সবাই, ঠিক আছে। তো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে জাভাস্ক্রিপ্ট বেসিক্স কিভাবে কাজ করে, প্রিমিটিভ ডেটা টাইপ কি জিনিস, রেফারেন্স গুলো কি জিনিস, ঠিক আছে, এগুলো মোটামুটি কাভার হয়ে গেছে। এরপর অ্যারে অবজেক্ট কিভাবে কাজ করে, লুপ গুলো কিভাবে কাজ করে, আমরা কয়েকটা প্রবলেম সলভ করছি, আপনাদের যে প্রবলেম দেওয়া হয়েছে সলভ করার জন্য। এরপর একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে aw.com, ওইখানে মোটামুটি অনেক প্রবলেম সলভিং আছে, তো ওইখান থেকে নিজেদের রেগুলার বেসিস প্রবলেম সলভ করতে বলা হয়েছে। আচ্ছা, তো এটা গেল কি যে আমরা জাভাস্ক্রিপ্ট শিখলাম, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলাম, এখন ওইখান থেকে কিভাবে নিজের ব্রেনটা ক্র্যাক করবো, ক্র্যাক করে যাতে আমি যে কোনো প্রবলেম সলভ করতে পারি নিজের ব্রেন খাটায়া। হয়তো বা প্রথম দিকে সমস্যা হবে, আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর গিয়ে আমরা একটা পাজল সলভ করছি পিন ম্যাচার নামে। এরপর হচ্ছে আমরা টুলু অ্যাপ বিল্ড করছি। ওকে। আচ্ছা, তো এখন আরো কিছু ছোট ছোট জাভাস্ক্রিপ্ট কাজ করছিলাম, যেগুলো কি এমনি বেসিক ডম গুলো কাজ, ম্যানিপুলেশন কিভাবে কাজ করে এগুলো আমরা দেখছি। তো জাভাস্ক্রিপ্ট বিষয়টা এমন হচ্ছে যে আমরা যত শিখবো তত কিন্তু এটা শিক্ষার যে শেষ, আপনি কখনো বলতে পারবেন না যে আমার জাভাস্ক্রিপ্ট শিক্ষা শেষ। কেন, এই জিনিসটা কি, এটা হচ্ছে অনেকটা এভারগ্রিন টাইপের, যে আমি যতই শিখি এটা শেষ হবে না, এটা রেগুলার আপডেট আসে। এখানে এখানে কনসেপ্ট লজিক বিল্ড অনেক কিছু আছে, এটা অনেক এপিআই, অনেক ধরনের ফিচার্স আছে, ঠিক আছে। বাট আমরা কি শিখি, আমরা বেসিক্যালি হচ্ছে যেটাতে আমরা এখন পর্যন্ত প্রজেক্টে মুভ করতে পারবো, আমরা একটা প্রজেক্ট বিল্ড করতে পারবো, আমরা বেসিক জিনিসগুলো জেনে যে কোনো বড় প্রজেক্ট হাত দিতে পারবো, এরকম লজিক বিল্ড করানো যা দরকার আমরা ওগুলো শিখে ফেলি। এর মাঝে যখন এটা প্রজেক্ট বিল্ড করতে যাই, যখন এটা প্রবলেম করি, তখন ওইটা হয়তো আমরা ডকুমেন্টেশন বা কিছু একটা দেখে শিখে নেই। আচ্ছা, তো আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে কি এপিআই এর উপর। ওকে। সো এপিআই কি, অনেকের হয়তো আইডিয়া আছে, অনেকের হয়তো আইডিয়া নাই। তো আজকের ক্লাসটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখন থেকে শুরু করে ফ্রন্ট এন্ড ডেভেলপারের যে আসলে মেইন যে কাজটা, সবকিছু হচ্ছে এপিআই ভিত্তিক। মানে আপনি যে আজকে কাজ এপিআই শিখবেন, এটা সারা জীবন কাজে লাগবে, তুমি ফ্রন্ট এন্ড ডেভেলপার বলেন, ব্যাক এন্ড ডেভেলপার বলেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা ওয়েবসাইট ওপেন করি, ইনকগনিটো মোড ওপেন করেছি, তাহলে ওটাতে হচ্ছে এক্সটেনশনে ঝামেলা না থাকে। ওকে, সো আমি পাশে একটা ফোল্ডার ওপেন করে রাখলাম, পাশে আমি রেখে দিলাম আমার জিনিসপত্রগুলো। সো এখানে আমি কিছুই আপাতত পরে লিখি, আমি আগে লেখা স্টার্ট করি এপিআই কি। আমি যদি এপিআই লিখে এন্টার দিই সাপোজ, তো এপিআই লিখে এন্টার দেওয়ার পর অনেকগুলো ডিটেলস এখানে দেখাচ্ছে, যেমন এপিআই স্ট্যান্ডস ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা অনেকে আমরা মানে জানি, হয়তো অনেকে জানি না, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের অবশ্যই মিনিংটা জানা উচিত যে এপিআই জিনিসটা কি, এপিআই কিভাবে কাজ করে। এপিআই মানে হচ্ছে কি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ওকে। আচ্ছা, তো এখন থেকে আমরা আসলে বুঝবো যে মানে এপিআই কিভাবে কাজ করে, আর এটা বোঝার পর খেয়াল করে দেখবেন যে পুরো ওয়ার্ল্ডই চলে হচ্ছে, মানে পুরো পুরো সফটওয়্যার বলতেছে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডের কানেকশন সবকিছু কি এপিআই এর উপর ডিপেন্ড করে। তো এটা বোঝার জন্য আমরা একটা ডেমনস্ট্রেশন দেখার জন্য একটা ড্র করবো আর কি। ড্র করে আমরা বোঝানোর ট্রাই করবো, রিসার্চ করবো। সেদিন ভুল লিখি, যাই হোক, এটা লিখলে সার্চ দিলে পেয়ে যাই, হোয়াট এভার, এক্সক্যালি ড্র। তো এখন আমরা বুঝার ট্রাই করি, চলে। সো ধরেন আপনি রেস্টুরেন্টে গেছেন, আমি এখানে এটা একটু বড় করে দিই, খেয়াল করেন সবাই। তো এটা খুব একটি ইম্পর্টেন্ট টপিক, এটা বোঝা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা যখন রেস্টুরেন্টে যাই, ঠিক আছে, তো এটা ধরেন আপনি রেস্টুরেন্টে গেছেন, আপনি হচ্ছে ইউজার, যেটা আমি এখানে লিখে ফেলি, এটা হচ্ছে আপনি একজন ইউজার। ওকে। তো এই যে আপনি একজন ইউজার হওয়ার সত্ত্বে, আমরা যখন রেস্টুরেন্টে যখন কাস্টমার, ইউজার না, আমি কাস্টমার, ঠিক আছে। আমরা হচ্ছে কাস্টমার, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট সিনারিও। সো এটাকে আমি বড় করলাম। এই সিনারিওটা কল্পনা করেন, আপনি একজন কাস্টমার রেস্টুরেন্টে গেছেন, ঠিক আছে। সো রেস্টুরেন্টে গিয়ে আপনি একটা অর্ডার দিবেন, কি দিবেন, তো আপনার কাছে অনেকগুলো মেনু অপশন থাকে, আপনি একটা অর্ডার প্লেস করবেন। সো আপনি যখন রেস্টুরেন্টে যান, তখন কিন্তু ডিরেক্টলি আপনি কখনোই কি অর্ডার প্লেস করতে কিন্তু পারেন না, পারেন, পারেন না, আপনি ডিরেক্টলি বলতে পারেন না আমাকে অর্ডারটা দাও বা আমার খাবারটা দাও। তো আপনি কি করেন, একটা মাধ্যমে আমরা মোটামুটি অর্ডার প্লেস করে থাকি। তো তো আমরা যখন রেস্টুরেন্টে ডাইনিং এ বসি, ঠিক আছে, এখানে একটা থার্ড পার্সন থাকে, ঠিক আছে।
সো এই থার্ড পার্সনটাকে আমি একটু কষ্ট করে ড্র করে ফেলি। তো থার্ড পার্সনটাকে, এই থার্ড পার্সন হচ্ছে আমাদের একটা ওয়েটার। সো এই ওয়েটার একটা কাজ থাকে যে আমরা খালি অর্ডার নিবে, কে কি অর্ডার চাচ্ছে বা কে কি চাচ্ছে সেইগুলো অর্ডার গুলো নিবে। আচ্ছা, তো এই হচ্ছে থার্ড পার্সন, তো এটাকে আমরা বলতে পারি ওয়েটার। আচ্ছা, ওকে। তো এইভাবে চিন্তা করেন যে আপনি একজন কাস্টমার, ঠিক আছে, এটা একজন হচ্ছে ওয়েটার, খুব ভালো কথা। তো আপনি রেস্টুরেন্টে গেছেন, তো আপনি যখন রেস্টুরেন্টে যান, তো আপনি যখন অর্ডার বা মেনু বুক দেখেন যে এই খাবারটা আমার পছন্দ হয়েছে, আমি অর্ডার দিব, তাহলে আমরা ডিরেক্টলি কিন্তু অর্ডার প্লেস করি না, কি করি, একটা থার্ড পার্সন আসে ওয়েটার নামে, ঠিক আছে, এসে আমার থেকে অর্ডারটা নেয়। ওকে, তো আমরা এটাই নর্মালি চিন্তা করি যে আমি একটা অর্ডার প্লেস করব। তো অর্ডারটা কে নিবে, আমাকে আগে প্রথম হচ্ছে অর্ডারটা আমরা হচ্ছে ওয়েটারের থ্রুতে দিই। সো এই যে অর্ডারের থ্রুতে একটা জিনিস দিতেছি বা অর্ডার করতেছি, এটাকে আমরা আপাতত বলতে পারি রিকোয়েস্ট বা অর্ডার প্লেসমেন্ট। আমি এটা দুইটা ওয়ার্ডে লিখতে পারি। যদি আমি রেস্টুরেন্টের ভাষায় বলি তাহলে আমরা অর্ডার প্লেস করতেছি, আর যদি আমি সার্ভারের ভাষায় তাহলে রিকোয়েস্ট করতেছি। ঠিক আছে, যে আমি এটা অর্ডার করতে যাচ্ছি বা রিকোয়েস্ট করতেছি, এটা আছে কিনা। আচ্ছা, তো অর্ডার বা রিকোয়েস্ট। তো তারপর এখন আমি অর্ডার বা রিকোয়েস্ট যেটাই করি না কেন কাস্টমার হিসেবে, তখন কিন্তু ডিরেক্টলি খাবারটা পাই না। সো এখানে আবার কিন্তু আবার জিনিস আছে, অনেক সময় এটাও হয় যে ওয়েটার গিয়ে দেয়, জানায় অর্ডার রিকোয়েস্ট নিচ্ছে, নেওয়ার পর যাই আসে বলে কি না ভাই এটা খাবারটা নাই, আপনাকে এটা অর্ডার করতে হবে। হয় না, এরকম অনেক সিনারি কিন্তু হয় বিভিন্ন জায়গায়। আচ্ছা, তো এইটা অর্ডার, এটা ওয়েটার কেমনে জানে? সো আমরা এখানে বলতে পারি আরেকটা পার্টি এখানে আছে, তো যেটাকে বলতে পারি আমরা আপাতত কিচেন বা শেফ। ঠিক আছে, আমি এটাকে বলতে পারি হচ্ছে ধরেন কিচেন, কিচেন বা হচ্ছে এটা ধরেন শেফ, বা শেফ বললো বা কিচেনে গিয়ে সে জানতে পারলো বা কোনো একটা ওয়েতে জানতে পারলো, তাই। অলরাইট। সো ওয়েটার আমার থেকে রিকোয়েস্ট নিল, ভালো কথা, আমি কাস্টমার হিসাবে রিকোয়েস্ট পাঠালাম ওয়েটারের কাছে। এই ওয়েটারটা রিকোয়েস্টে নিয়ে কিচেনে গেল, এই সেম রিকোয়েস্ট নিয়ে। ওকে, সো ও রিকোয়েস্ট নিয়ে বা অর্ডার নিয়ে কিচেনে গেল। এখন কিচেন থেকে শেফ বললো যে আমার কাছে ওই খাবার যেটা অর্ডার করছে সেটা নাই। ঠিক আছে, আচ্ছা, তখন ওয়েটার কি করে, ওই রিকোয়েস্টটা নিয়ে আবার কিচেন থেকে ওয়েটারের কাছে যায়, যেটা ইনভ্যালিড বা নট ফাউন্ড বা নাই, শেষ কিছু একটা হবে। এই যে জিনিসটা যে পাচ্ছে না, তখন ওয়েটার এসে বলে যে না, রিকোয়েস্ট তুমি তুমি যেটা যাচ্ছ যেটা হচ্ছে ইনভ্যালিড, বা এটা আপাতত নাই। ওকে, তো এই দেখেন নর্মালি যদি খাবার থাকে, এখন যদি উল্টাটা চিন্তা করি যে আমি রিকোয়েস্ট করলাম, ওয়েটার গিয়ে কনফার্ম করলো, আচ্ছা, যদি এরকম হয় যে না আমি অর্ডার রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার পর খেয়াল করে দেখলাম খাবারটা আছে, তখন সেই ক্ষেত্রে ওয়েটার তো আর আমার কাছে ব্যাক এসে বলবো না রিকোয়েস্ট নাই, ব্যাক এসে কি বলবো খাবার আছে, তখন সে হয়তো এখানে ইনভ্যালিডি দেখে নিয়ে, যদি উল্টা সিনিয়রে কল্পনা করি, হ্যাঁ খাবার যদি থাকে তাহলে কি ও খাবারটা সেন্ড করবে, ফুড সেন্ড। ওকে, তো এই ওয়েটার এখন শেফ থেকে বা কিচেন থেকে খাবারটা ওয়েটারের কাছে যাবে, তাই না, এখন ওয়েটারটা আমার টেবিলে সার্ভ করবে সেফ। হ্যাঁ, ওকে। তো এটাই তো নর্মাল সিন, যদি খাবার থাকে তাহলে তো ভালো, আমার খাবার আমি পেলাম টেবিলের মধ্যে। যদি খাবার না থাকে তাহলে আমার কাছে এসে বলবে যে এটা নাই, আপাতত আরেকটা অর্ডার করতে বলবো, আরেকটা রিকোয়েস্ট করতে বলবো, তাই না। এটা হচ্ছে কি নর্মাল রেস্টুরেন্টের সিনারিও। আচ্ছা, তো এটাকে যদি আমরা এখন নর্মালি একটা ব্যাক এন্ড সার্ভার বা হিসাবে চিন্তা করি, তাও কিন্তু একই ওয়েতে কাজ করে। সো এই যে একটা নর্মাল সিনিয়র এক্সাম্পল দিলাম, আমি কাস্টমার হিসেবে রেস্টুরেন্টে গেলাম, একটা অর্ডার রিকোয়েস্ট সেন্ড করলাম, ওইটার ওইটার আসতো আমার কাছে, সেই ওই রিকোয়েস্ট নিয়ে কিচেনে গেলো, দেখলো খাবার আছে, সেই খাবারটা নিয়ে আমাকে আবার টেবিলে সার্ভ করলো। এটার জন্য আবার কিছু কিছু সময় লাগে, তাই না, এটা কিন্তু ইনস্ট্যান্ট হয় না, এখানে কিন্তু কিছু টাইম লাগে। টাইমটা হইতে পারে কিছু মিলি সেকেন্ড, বাট আমাদের ক্ষেত্রে রেস্টুরেন্ট হয়তো আধা ঘন্টা, 20 মিনিট, 25 মিনিট, 15 মিনিট লাগতে পারে। ঠিক আছে, এখানে টাইমও লাগে, তো টাইমটাই মেনশন করে দিলাম। তো এই সেম সিনারিও যদি আমি একটু দেখি এটা ডুপ্লিকেট করা যায় কিনা। আচ্ছা, তো এই সেম সিনারিও যদি আমি এখানে আরেকবার কল্পনা করি অন্য ওয়েতে, তাহলে হিসাবটা দেখা। তো এখানে হচ্ছে আমরা ইউজার বলতে পারি, কাস্টমার ইউজার। ঠিক আছে, তো আমরা যারা ফেসবুক চালাই বা ইনস্টাগ্রাম চালাই বা যে টাইপের সোশ্যাল মিডিয়া ইউজ করি, বা ইভেন এই যে আমি গুগলে গিয়ে একটা সার্চ করতেছি, যে এপিএল লিখে সার্চ করলাম, ইমেজে ক্লিক করলে ইমেজ আসতেছে, ভিডিওতে ক্লিক করলে ভিডিও আসতেছে, নিউজে ক্লিক করলে নিউজ আসতেছে, তাই না, রিলোডিং ডেটা দেখাচ্ছে। এই যে বিষয়টা, এটা আমি যদি কল্পনা করি সেম কেস, তো আমরা ইউজার হিসেবে কি গুগল ক্রোমে
কিছুটা সার্চ করতেছি, এই যে সার্চ করতেছি এটাকে আমরা বলি কি রিকোয়েস্ট। ঠিক আছে, তো এই রিকোয়েস্ট যখন করা হয়, রিকোয়েস্টটা কার মাধ্যমে করা হয়, এখানে একটা পার্টি থেকে আমরা এপিআই বলি। তো রিকোয়েস্ট আসলে এপিআই থ্রুতে করা হয়, বুঝতে পারছি। তো রিকোয়েস্ট যখন করা হয়, এই এপিআই কে রিকোয়েস্ট পাঠায়, এটাকে বলা হচ্ছে ফেচ রিকোয়েস্ট। কি পাঠায়? সো আমি একটা গেট রিকোয়েস্ট বা ফেচ রিকোয়েস্ট, রিকোয়েস্টটা কি টাইপের, যে আমি কিন্তু চাচ্ছি গেট রিকোয়েস্ট। সো এই একটা জিনিস ধর, আমি এই যে গুগল একটা সার্চ করলাম এপিআই, আমাকে গুগল এপিআই ডেটা দেখাচ্ছে। আমি যদি গুগল লিখি কোডম্যান বিডি, তাহলে গুগল কোডম্যান বিডি ডেটাগুলো আমাকে দেখাচ্ছে, বা ওটার উপরে সার্চ রেজাল্ট আমাকে দেখাচ্ছে, তাই না? এই যে এত দ্রুত আমাকে ডেটাগুলো দেখাচ্ছে, এটা কেমনে হচ্ছে? আমি ইউজার হিসেবে রিকোয়েস্ট করতেছি, এটা হলো গেট, কিছু একটা দিয়ে আমি চাচ্ছি। ঠিক আছে, চাওয়ার পর এই যে এটা কিন্তু এপিআই থ্রুতে হয়। এপিআই কি করে, এই গেট রিকোয়েস্টটা নিয়ে সার্ভারের কাছে যায়। এখন সবার একটা সার্ভার থাকে, মানে এই ডেটাগুলো কোনো এক জায়গায় স্টোর করা আছে। এখন কথা হচ্ছে, এই যে আপনি কোডম্যান বিডি লিখতেছেন, এপিআই লিখে সার্চ করতেছেন, এই গুগল সার্ভার গুলো এগুলো কোথেকে দেখাচ্ছে? এটা কোন এক জায়গায় রাখা আছে, ওইখান থেকে সার্ভ করতেছে। না হলে তো প্রত্যেকবার এখানে কিভাবে এটা রাখবে, তাই না? এখন আপনি যদি, আপনাকে যদি বলা হয় আপনার আগের অনেকগুলো একটা ছবি দেখান, আপনি হয়তো বা 2014 সালের 15 সালের একটা ছবি দেখাবেন, কোথেকে ফেসবুক থেকে দেখাতে পারেন, নিজের ফোনের গ্যালারি থেকেও দেখাতে পারেন। এটা কিভাবে দেখাচ্ছেন? ফোনে সেভ আছে দেখেও দেখাচ্ছেন নাকি? বা ফোনের ডেটাবেস সেভ আছে দেখে দেখাচ্ছেন, স্টোরেজে সেভ আছে, অথবা আপনার ফেসবুকের স্টোরেজে সেভ আছে দেখে আপনি দেখাচ্ছেন। আচ্ছা, তো সেম কেস, তো আমরা ইউজারকে রিকোয়েস্ট করলাম একটা এপিআই থ্রুতে, ও গেট করলো, ও দেখলো সার্ভারে আমার ডেটাটা আছে কিনা। তার মানে সার্ভার হচ্ছে কি, যে আমাদের যেখানে ডেটাগুলো রাখা হয়, গুগলেরও সার্ভার আছে, ফেসবুকের সার্ভার আছে, সবার একটা নিজস্ব সার্ভার থাকে। ঠিক আছে, যেখানে ডেটাগুলো কি রাখা হয়। আর ডেটাগুলো কিভাবে সার্ভ করা হয়, ডেটাবেস থেকে ডিরেক্টলি ডেটা সার্ভ করা হয় না, ডেটাবেসে এপিআই থ্রুতে ডেটা ডেটা সার্ভ করা হয়। ওকে, তো সার্ভারে হয়তো ডেটাবেস কানেকশন আছে, অনেক অনেক বিষয় আছে, ওইখান থেকে একটা এপিআই থার্ড পার্টি আছে, ওই এপিআই থ্রুতে আমরা ইউজার রিকোয়েস্ট করলে, আমরা এপিআই থ্রুতে যদি আমার কাছে রিকোয়েস্টটা ভ্যালিড মনে হয়, যদি আমি দেখি যে না, কোডবিটি লিখলে কিছু একটা আছে, আদৌ আছে পাচ্ছি আমি, তখন আমি ওই রিকোয়েস্ট যেটা ক্লায়েন্ট চাচ্ছে আমাকে বা ইউজার চাচ্ছে, সেটাকে আমি রিকোয়েস্টটা এটাকে আমি বলতে পারি 200 মানে সাকসেসফুল হিসেবে পাঠাবো। যে এপিআই থ্রুতে না রিকোয়েস্ট সাকসেস, কারণ আবার এটা কি হবে, ইউজারের কাছে খুব দ্রুত চলে যাবে। এই রিকোয়েস্ট যেটা আমি পাঠাচ্ছি, আমি যদি এপিআই লিখে এন্টার দিচ্ছি, কোড লিখে এন্টার দিচ্ছি, বা যা লিখে এন্টার দিন, একটা ইনফরমেশন দেখতেছি গুগলের মধ্যে, এই রিকোয়েস্ট গুলো আমার কাছে কি সাকসেসফুলি চলে যাচ্ছে। তখন গিয়ে আমি কিন্তু এই ব্রাউজারে ডেটাগুলো দেখতে পারতেছি, একটা রিলোড দিলে ডেটাগুলো চলে আসতেছে। এখন আমি যেগুলো কিভাবে বুঝবো, আমি যদি ইন্সপেক্ট করি, নেটওয়ার্কে যাই, আমি যদি অলে ক্লিক করি বা ফেচে ক্লিক করি, আমি রিলোড দেই, এখানে দেখেন কতগুলো রিকোয়েস্ট করছে, দেখছেন? আর এখানে একটা স্ট্যাটাস আছে, খেয়াল, আমি যখন রিলোড দিই, এই দেখেন, দেখেন গুগল একটা সার্চ করতেছে, দেখেন একটা রিকোয়েস্ট করছি, দেখছেন? একটা রিকোয়েস্ট করছি, এটাকে কি বলে, গেট মেথড বলতেছে। যে আমরা যখন কিছু চাচ্ছি, এটাকে আমরা বলি গেট, মানে দেখতে চাচ্ছি, রিকোয়েস্ট করতেছি। স্ট্যাটাস কস 200, 200 মানে কি, যে আমি যে রিকোয়েস্টটা করতেছি এটা সাকসেসফুল রিকোয়েস্ট, মানে কোনো ভুল আসে না, আমাকে গ্রিন কালার দেখাচ্ছে, মানে ওকে, মানে ফাইন, এভরিথিং ইজ ওকে, স্ট্যাটাস 200। সো শুধু তাই না, আমাকে অনেক কিছু দিতেছে, ইমেজ থেকে শুরু করে অনেক কিছু সে আমাকে কিন্তু দিতেছে, বিভিন্ন জিনিস। এই ইমেজগুলো এখানে, ইমেজ এই আইকনগুলো এখানে, আইকনগুলোর কথা বলতেছে। তো দেখেন হিউজ ডেটা কিন্তু এখানে লোড হয়ে গেছে। আর মেইন ডেটা কোথেকে গেছে, যে সার্চ এপিআই থেকে আসতেছে, বুঝতে পারছি। সো আমরা যখন রিকোয়েস্ট করতেছি একটা টাইমিং এর মধ্যে এই জিনিসটা হচ্ছে, দেন এখানে টাইম কিন্তু অলরেডি লেখা আসতেছে, যে কোনটা কত সময় লাগছে, এটা প্রায় 1.9 সেকেন্ডস মতো সময় লাগছে এই সার্চটা আনতে, আমার রেজাল্টটা দেখাইতে। ঠিক আছে, এরপর 1 মিলি সেকেন্ড বাকিগুলার, এটা তো কোনো সময় লাগে না, এটা 12 মিলি সেকেন্ড মতো সময় লাগছে। তো দেখতেছেন প্রত্যেকটা জিনিস যে আমি দেখতেছি, এটার মধ্যে আবার কি আছে, টাইমও কিন্তু আছে, এমনি ঠাস করে চলে আসতেছে না। আমার নেটের স্পিড উপর ডিপেন্ড করে, ঠিক আছে, গুগলের সার্ভার স্পিড উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমার কি ডেটাটা রিকোয়েস্ট যে করছে ওটা টাইমের মধ্যে হচ্ছে। হয়তোবা এটা আমার এখানে কত সেকেন্ড, হয়তোবা 1 সেকেন্ডের মধ্যে ডেটাটা দেখাচ্ছে, কোনো ক্ষেত্রে 0.5 মিলি সেকেন্ড, কোনো ক্ষেত্রে 100 মিলি সেকেন্ড, অনেক টাইমের উপর ডিপেন্ড করে আমি ডেটা দেখতে পারি। ওকে, তো এটা হচ্ছে কি বিহাইন্ড দ্য সিন, যে আমরা যখন ডেটা রিকোয়েস্ট করি গুগলের কাছে, এটা কিন্তু ডিরেক্টলি আমরা এইভাবে দেখি না, এটা কোনো একটা জমা করা আছে ডেটাবেসে, ওই ডেটাবেস থেকে এপিআই থ্রুতে আমি যখন রিকোয়েস্ট করি, এন্টার চাপ দেই, বা ফেসবুকে যখন আপনি সার্চ করবেন, বা আপনি যখন ইনস্টাগ্রামে সার্চ করবেন, বা ইনস্টাগ্রামে কিছু ছবি দেখছেন, কোথেকে আসতেছে, এগুলো সবগুলো ডেট এপিআই থেকে আসতেছে। তো এটাই হচ্ছে আমরা এখন শিখবো, যে আমরা কিভাবে এপিআই থেকে ডেটাগুলো কল করে দেখাতে পারি। ওকে, সো সবাই কি প্রাইমারি স্টেজের যে বিষয়গুলো বুঝতে পারছি, বা প্রাইমারি থিওরিটা বুঝতে পারছি, যে এপিআই কিভাবে কাজ করে?
আর ব্রাউজারে কিভাবে দেখতে পারি আমরা? কিছুই না, নেটওয়ার্ক ট্যাবে গেলে আপনি দেখতে পারবেন যে কতগুলা ইমেজ লোড করা হচ্ছে, যে এইগুলো সব ইমেজ লোড করা হচ্ছে, কতগুলা ম্যানিফেস্ট জেসন লোড করে, এখানে লোড জেসন লোড করা হয় না, এখানে আরো কি আছে, ফন্ট লোড করে, ফন্ট ফন্ট একটা লোড করা হচ্ছে, এই যে ফন্ট পেয়ে গেছি। সো এগুলো খুব মানে এখান থেকে খুব ইজিলি ফন্ট বলেন, ইমেজ বলেন, মিডিয়া বলেন, সবকিছু ইজিলি বের করে ফেলা যায়। ঠিক আছে, কি কি ফাইল লোড হচ্ছে সবকিছু এখান থেকে দেখা যায় নেটওয়ার্ক ট্যাবে। ওকে। আর স্ট্যাটাস হচ্ছে যে 200 মানে কি, যে সাকসেসফুলি আপনি রিকোয়েস্ট যে করছেন সেটা পাওয়া গেছে। আর যদি রিকোয়েস্ট 404 মানে কি, নট ফাউন্ড। এটা আমরা অনেক সময় দেখি, এরকম অনেক কোড আছে, এইচটিটিপি স্ট্যাটাস কোড বলবো আমরা। তো এইগুলাকে আমরা, এগুলোর মিনিং গুলো জানতে হয়, যে 500 এরর দেখায়, সার্ভার এরর, 404 নট ফাউন্ড, 200 সাকসেসফুল। ঠিক আছে, এরকম বিভিন্ন এরর কোড আছে, ঠিক আছে, স্ট্যাটাস কোড আছে, ওগুলো আমাদের জানতে হবে। তো স্ট্যাটাস কোড লিখে যদি গুগল করে, এইচটিটিপি রেসপন্সের যে কোড গুলা, মানে এই যে ফেচ করতেছি, গেট করতেছি, এগুলো রিকোয়েস্টের একটা কোড আছে। তো এগুলো জানলে হচ্ছে ভালো। হয়তো সব মুখস্থ করা তো পসিবল না, বাট যতটুকু পসিবল জেনে রাখা ভালো। এবং নিচে একটা টেবিল আছে দেখেন। আচ্ছা, এই দেখেন এখানে লেখাই আছে। শুরুতে দেখেন এখানে বলা আছে ইনফরমেশন রেসপন্স, একশোতে কন্টিনিউ বোঝাচ্ছে, প্রসেসিং বোঝাচ্ছে 102-তে। ঠিক আছে, এরপর সাকসেসফুল রেসপন্স 200 মানে কি, রিকোয়েস্ট সাকসেসফুল। এটা এটা হইতে পারে গেট। গেট মানে কি, আপনি সার্চ করতেছেন, গেট রিকোয়েস্ট। আপনি ফেসবুকে স্ক্রল করলে নতুন রিল লোড হচ্ছে, নতুন ডেটা লোড হচ্ছে, এগুলো সব কিছু গেট রিকোয়েস্ট। ঠিক আছে, এরপর হচ্ছে পুট। পুট বা পোস্ট। পোস্ট রিকোয়েস্ট মানে হচ্ছে আপনি ফেসবুক পোস্ট করতেছেন, এটাকে পোস্ট রিকোয়েস্ট বলে। কিছু একটা পোস্ট করতেছেন, এটাকে পোস্ট রিকোয়েস্ট বলে। আচ্ছা, এরপর হেডে বলতেছে, এটা আমরা পরে আসবো বিষয়গুলো। ঠিক আছে, এরপর হচ্ছে নতুন জিনিস ক্রিয়েট করতেছি, এটাকে আবার 201 রিকোয়েস্ট বা 201 বলে। পোস্ট রিকোয়েস্টের মধ্যে পাঠাতে বা আপডেটের মধ্যে পাঠায়, এটা পুট রিকোয়েস্টও বলে। এগুলো ডিটেলসে কথা বলবো, তো এখান থেকে জিনিসগুলো পড়ে নিবেন, জিনিসগুলো কিভাবে কাজ করে। ওকে। যে 303 বলতে, 302 বলতে কি বোঝায়, 400 বলতে ব্যাড রিকোয়েস্ট বোঝায়। সার্ভার ক্যান নট অর উইল নট প্রসেস দ্য রিকোয়েস্ট ডিউ টু সামথিং স্পেসিফিক। ঠিক আছে, এখানে হয়তো বা সার্ভার থেকে কোনো ইস্যু হচ্ছে। 401 আনঅথরাইজড। ঠিক আছে, 403 ফরবিডেন। ফরবিডেনটা প্রায় সময় দেখবেন যদি আপনার এপিআই তে এক্সেস না থাকে। এখন ধরেন আমি আপনাকে এটা বুঝাই, আপনি কি আমার ফেসবুকের মেসেজগুলো দেখতে পারবেন? পারবেন না। তো আপনি ট্রাই করেন, তাও পারবেন না। কেন পারবেন না? আপনার হয়তো আমার ইমেল আর পাসওয়ার্ড লাগবে যদি আমার ফেসবুক মেসেজ দেখতে হয়। তো এটা কি, এটা হলো অথরাইজড। ঠিক আছে, মানে এটা অথরাইজ মানে কি, যে আমার এটা এই ইউজারের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে জিনিসগুলো দেখা যাবে, এছাড়া দেখা যাবে না। সো এপিআইটা সিকিউর, সেগুলো সিকিউর এপিআই বলে। ওকে, ওই পাসওয়ার্ড আর ওই ইমেলের থ্রুতে একমাত্র দেখা পসিবল। তো যদি কেউ ট্রাই করে ওটা দেখা ছাড়া, তখন কি দেখাবে, 403 দেখাবে, ফরমিডেন। 401 অনেকটা আনঅথরাইজ, মানে এটা নিষেধ, আমি দেখতে পারবো না। এই যেমন একটা এরকম একটা 404 এরর দেখাবে অনেক ক্ষেত্রে, দেখুন এপি আপনি ফেচ করতেছেন, এপি আমাকে এটা দেখতে দিচ্ছে না, যে বলে এটা তোমার দেখা নিষেধ। ঠিক আছে, কারণ কি, আমি হয়তো বা এপিআই কি ইউজ করি না দেখার জন্য। তো এরকম বিষয় নিয়ে আমরা সামনে অনেক কথা বলবো। তো এই জিনিসগুলো অ্যাটলিস্ট কি মাথায় রাখতে হবে, যে কোনটা কিভাবে কাজ করে। ওকে। তো অনেক আছে, একবার যে চোখ বুলে যাবেন যে কোনটা কি জিনিস। এরপর সার্ভার রেসপন্স গুলো কি কি, যে 500টা সার্ভার এরর বুঝায়, সার্ভার থেকে কোনো কিছু ইস্যু হতে বা সার্ভার ডেটাগুলো পাচ্ছে না। ঠিক আছে, যখন কোনো গেটওয়ে নিয়ে কাজ করবে তখন 502 দেখাবে, সরি 500 আর 502। সার্ভিস আনেবল 503 দেখাবে। তো এরকম বিভিন্ন ধরনের কি এখানে কোড আছে, স্ট্যাটাস কোড আছে, যেগুলো আমাদের মোটামুটি হলে একবার আইডিয়া নেওয়া উচিত। ওকে। আচ্ছা, তো এটা আপনারা স্ট্যাটাস কোড লিখলে বা এইচটিটিপি স্ট্যাটাস কোড লিখলে পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এখন আমরা প্র্যাকটিক্যালে যাই। তো প্রচুর আমরা হয়তো বা এখানে ছোট্ট করে একটু বোঝার ট্রাই করছি, যে সিনারিও দিয়ে জিনিসটা কিভাবে কাজ করে। এই সিনারিওটা আবার আমি যদি আরেকটা আমি নিজে দেখাইছি, এটা কিন্তু অলরেডি যদি আপনার এপিআই লিখে সার্চ করেন, এই সিনারিও অনেকে আপনাকে দেখাবে। যদি ইমেজেসে যান, যাওয়ার পরে দেখেন এখানে আর ওর একটা রেস্টুরেন্ট এক্সাম্পল ওরাও দিচ্ছে। এই দেখেন, যে আমি ঘরে বসে ব্রাউজারে রিকোয়েস্ট করতেছি, সার্ভার থেকে আমাকে রেসপন্স দিয়ে পাঠাচ্ছে। কাস্টমার হিসাবে আমি ফুড অর্ডার করতেছি, শেফ থেকে বা কিচেন থেকে আমাকে অর্ডারটা এসে দিয়ে দিচ্ছে ওয়েটার। এটাও কিন্তু একটা এপিআই রেসপন্সের মধ্যেই কাজ করতেছে। ঠিক আছে, তো এরকম সিমিলার এক্সাম্পল কিন্তু আপনি এখানে প্রায় দেখবেন। ঠিক আছে, যে আমরা যখন এখানে কোনো রিকোয়েস্ট করি, হোয়াট ইজ এন এপিআই। ঠিক আছে, তো এখানে দেখেন যে আমরা একজন ক্লায়েন্ট হিসাবে আমি যখন কিছু চাচ্ছি, এপিআই থ্রু থেকে, এপিআই সার্ভার থেকে আমার রিকোয়েস্ট করা হয়, যদি থাকে তখন কি আমাকে রেসপন্সটা
আমরা দেখতে পারি। এটা হচ্ছে পুরো বিষয় আর কি। এখন কথা হচ্ছে এই এপিআই জিনিসটা কিভাবে কাজ করে এটা আমাদের অনেকগুলো আইডিয়াই নেই। আচ্ছা, তো এটা আমরা এখন বুঝবো, আমরা হয়তো থিওরিটিক্যাল বুঝলাম এবং প্র্যাকটিক্যাল বোঝার ট্রাই করি। আচ্ছা, সো কোনো একটা ডেটাবেজে বা কোনো একটা জায়গায়, ধরেন আপনি ফেসবুকের ডেটাগুলা নিজের, ধরেন আপনি ফেসবুকের যে এতগুলো জিনিস আছে, ঠিক আছে, যে রেগুলার পোস্ট করতেছে বা ওদের যে ডেটাগুলো দেখতেছেন, এগুলো কিভাবে আসে? ফেসবুকে এপিআই আছে, এপিআই থ্রুতে সেটা ওরা ফেসবুক দেখাচ্ছে আপনাকে। এখন আপনি কি চাইলে ফেসবুক এটা এপিআই অ্যাক্সেস করতে পারবেন? না। সবাইকে তারা পারমিশন দিবেন এপিআই অ্যাক্সেস করার জন্য, কারণ এপিআই তো অনেক হিউজ ডেটা আছে। ওরা কেন চাবে ওর ডেটাগুলো অন্য কেউ ইউজ করে? তাই না, এটা কেউ চাবে না। এটাই আর কি। সো এভাবে করে এখন অনেক ওয়েতে আমরা এপিআই চাইলে ইউজ করতে পারি। এখন যদি আমরা প্র্যাকটিস করব, তো এরকম অনেক ফ্রি রিসোর্স আছে যেখান থেকে আমরা এপিআই ফেচ করতে পারি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের রিয়েল লাইফ এখন না জাম্প করি না, বাট রিয়েল লাইফে জাম্প করার আগে সবাই বিভিন্ন এপিআই দিয়ে প্র্যাকটিস করে যেগুলো অনেকটা সিমিলার। ফর এক্সাম্পল, আমি যদি এখানে সার্চ করি, এটা আমরা যেটা বলি, এটা বলা হয় হচ্ছে মনে হয়, হ্যাঁ, জেসন প্লেস হোল্ডার। এটা হচ্ছে এমন একটা জিনিস যে সবাই আপনাকে শুরুতে এপিআই দেখানোর আগে এটাই দেখাবে যে ফ্রি ফেক রেস্ট এপিআই। কারণ এটা হচ্ছে একটা সুন্দর এক্সাম্পল যে এপিআই ডেটাগুলো কিভাবে দেখায়, কিভাবে লোড হয়, কিভাবে কাজ করে। তো আমি যেখানে এখানে চলে যাই, এই যে এটা হলো ফ্রি অ্যান্ড ফেক রিলায়েবল এপিআই ফর টেস্টিং এন্ড প্রোটোটাইপিং। সো আপনি একটা অ্যাপ্লিকেশন যখন বানাবেন, এখন শুরুতে তো রিয়েল ডেটা দিয়ে ট্রাই করবেন, আপনি অ্যাপ্লিকেশন রেডি করবেন যে আমার এপিআই লোড হচ্ছে কিনা, ঠিক আছে, এরপর আপনি রিয়েল এপিআই ট্রাই করবেন, তাই না? সো এটা হচ্ছে অনেকে টেস্ট পারপাজে ইউজ করে। ওকে, আচ্ছা, যাই হোক। সো আমরা যদি নিচে আসি, এটাকে বলছে ট্রাই করা খুবই ইজি, এই লাইনটা কপি করে পেস্ট করে দিলে কাজ হয়ে যায়। আচ্ছা, আমি আপাতত কপি করে পরে গিয়ে বুঝাবো যে এটা কিভাবে কাজ করে। ওকে, সেভ দিলাম। এখানে আমি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে সোর্সের মধ্যে app.js রিলোড দিলাম, ঠিক আছে। এটাকে আমি হচ্ছে এখানে লাইভ সার্ভার ওপেন করলাম, তো চেক করে দেখি কি কাজ করে। ওকে, আমি ইন্সপেক্ট করি, তাহলে আমরা দেখি কিছু আসছে কিনা কনসোলে। আচ্ছা, কনসোলে একটা কি আসছে, অবজেক্ট আসছে, সেখানে একটা ডেটা দেখা যাচ্ছে, কমপ্লিটেড টাইটেল ইউজার আইডি। আচ্ছা, এটা কিভাবে আমরা দেখি আসছে চলে। সেখানে ফেচ রিকোয়েস্ট করা হচ্ছে, যে ফেচ রিকোয়েস্ট করা হয়েছে। সো এখানে দেন দিয়ে একটা রেসপন্স পাচ্ছে, রেসপন্স ওটাকে ওইটার জেসনটা তার অ্যাক্সেস করা ট্রাই করছে, ওইখান থেকে কনসোল লক করে আমরা ডেটাটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা হয়তো আমরা প্রথম দেখো অনেকে বুঝবো অনেকে বুঝবো না, তো আমি জিনিসটা আরেকবার দেখি। বাট জিনিসটা দেখেন কনসোল করা হয়েছে, ডমে দেখানো হয় না, কনসোল করছে। কনসোলে তো ডেটাগুলো দেখা যাচ্ছে, অবজেক্ট পাচ্ছে, রিলোড দিলে একটা অবজেক্ট আমরা পাচ্ছি, ডেটা পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি, যেটা ইউজার আইডি আছে, কম্পিউটার ফলস কি ট্রু, টাইটেল, এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো এখানে কি অনেকগুলো এক্সাম্পল আছে, যে পোস্ট, 100টা পোস্ট, কমেন্ট, অ্যালবাম, ফটো, টু ডু, ইউজার, অনেক ধরনের কি আমার কাছে এক্সাম্পল এখানে আছে। তো এখন আমরা একটা এপিআই কিভাবে ফেচ করতে পারি সেটা একটু দেখিয়ে ফেলি, চলে। তো এখানে ধরেন অনেকগুলো পোস্ট আছে, এই যে লিঙ্ক, এটাই হচ্ছে আমার এপিআই ইউআরএল। ঠিক আছে, দেখেন এটা এটা যখন ওপেন করছি, ওপেন করার পর কি দেখতেছি, এখানে অবজেক্ট, এর মধ্যে এর মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে, তাই না? এটাকে বলা হচ্ছে জেসন ডেটা। জেসনটা ডিফারেন্স হচ্ছে এই জায়গায়, তো এখানে দেখেন এখানেও কিন্তু আমার ইনভার্টেড কমা, ইভেন ডেটাতেও কি ইনভার্টেড কমা, এটা হলো জেসন ফাইল। ঠিক আছে, তো যদি কারো জেসন নিয়ে আইডিয়া না থাকে, তো জেসন ফাইলটা হচ্ছে অনেকটা এরকম দেখতে হয়, যে আমরা চাইলে ডেটাগুলো আমরা যখন রিসিভ করি জেসন আকারে রিসিভ করি, এরপর এটাকে পার্টস করে আমরা হচ্ছে ইউজ করি। বুঝতে পারছি? তো যখন এপিআই তে ডেটা পাঠানো হয়, তখন অনেকটা এভাবে অবজেক্টের অ্যারের মধ্যে অবজেক্টের আকারে জেসন আকারে পাঠানো হয়। ঠিক আছে, জেসনটা বোঝা খুবই ইজি। দেখেন এখানেও হচ্ছে ডাবল কোটেশন, ডেটাতে ডাবল, এখানে নাম্বার যদি এখানে স্ট্রিং এ দেখেন ডাবল কোটেশন বসতেছে। ইভেন অবজেক্টের কি, যেটা কি এর মধ্যে কোটেশন, প্রপার্টির মধ্যেও কোটেশন, দেখছো? তো এটা হচ্ছে ডিফারেন্স। নর্মালি কিন্তু অবজেক্ট এখানে কোটেশন থাকে না, বাট জেসন থাকে, এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, আচ্ছা, তো এখানে অনেকগুলো কি, একটা অ্যারের মধ্যে অনেকগুলো অবজেক্ট থাকবে, আর ডেটাগুলো এভাবে অবজেক্ট আকারে থাকবে, দেখছেন? তো এখানে প্রায় কত ডেটাগুলো আছে, এখানে প্রায় হচ্ছে মনে হয় এই 100 ডেটা আছে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে কি ওপেন, এটা আমি এখানে এখানে অলরেডি এটা শূন্য দেওয়া আছে। সেটা কি, এটা হচ্ছে অলরেডি একটা ওপেন এপিআই, মানে যে কেউ চাইলে ডেটাগুলো দেখতে পারবে, এটার জন্য আলাদা কোনো এক্সেস বা হচ্ছে ক্রেডেনশিয়ালস নাই। বাট সব এপিআই কিন্তু এভাবে আপনি ওপেনলি দেখতে পারবেন না, কিছু এপিআই এর মাধ্যমে কি লাগে ওগুলো আমরা সামনে বুঝবো। আচ্ছা, তো আমরা আপাতত ওপেন এপিআই দিয়ে স্টার্ট করি, যেটা হচ্ছে যে কেউ অ্যাক্সেস করতে পারবে।
সো এই এপিআই তে কি আছে, এই এপিআই এর কাজই হচ্ছে এই ডেটাগুলো দেখানো। ঠিক আছে, একটা এপিআই তে আপনি যখন ডেটা দেখতে যাবেন জাস্ট নর্মালি এপিআই টা পেস্ট করে দিলেই ডেটাগুলো এভাবে দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, তো এখন এই ডেটাগুলো কি হবে, আমার আমার অ্যাপ্লিকেশন আমি দেখাবো, তাই না? এটা অন্য একজনের ডেটা, এটা আমি কিভাবে আমার অ্যাপ্লিকেশনে দেখাবো, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ। ব্যাক এন্ড ডেভেলপার আপনার জন্য সবকিছু রেডি করে রাখবে, ডেটাবেস রেডি করে রাখবে, ডেটা রেডি করে রাখবে, আপনাকে এপিআই দিয়ে দিবে। ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ হচ্ছে ওই এপিআই টাকে ম্যানিপুলেট করে ফ্রন্ট এন্ডে ডেটাগুলো দেখানো। সেটা হতে পারে ইউজার লগ ইন করার পরে, ইউজার লগ আউট হওয়ার পরে দেখাবে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। বাট আপনার কাজ হচ্ছে আপনাকে এপিআই দিয়ে দেওয়া হবে, এরপর আপনি এপিআই দিয়ে যা ইচ্ছা করতেছেন, যেটা ক্লায়েন্ট আপনাকে বলবে সেটা আপনি করবেন। ঠিক আছে, যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সেটা আপনি তখন করবেন। বাট আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার কাজ হচ্ছে এতটুকুই, আমাকে এপিআই প্রোভাইড করা হবে, এপিআই দিয়ে এখন ইউজার অথেন্টিকেশন হয়েছে কি হয় নাই, এপিআই দিয়েই আমরা সবকিছু করবো। এপিআই দিয়ে আমরা ধরেন হচ্ছে কেউ একদম পোস্ট করছে, পোস্টটা হয়েছে কি হয় নাই, এগুলো সব আমাদের উপর তখন থাকবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ। তো এখন ফ্রন্ট এন্ড ডেভেলপার কাজ অনুযায়ী আমাদের কি এপিআই দেওয়া হবে, এখন এপিআই দিয়ে আমাদের বাকি কাজগুলো করে ফেলতে হবে। এখন এটা হচ্ছে একটা পোস্ট এপিআই, মানে ব্লগ পোস্টের এপিআই। এই পোস্ট গুলো চাইলে আমরা যে কোনো জায়গায় যে কোনো ওয়েবসাইটে দেখাইতে পারি। কিভাবে দেখাবো, প্রথম রুলস হচ্ছে ফেচ করার। ফেচ কিওয়ার্ডটা লিখতে হবে, ফেচ। ফেচ মানে কি, যে কিছু একটা টান দিয়ে নিয়ে আসা। ঠিক আছে, এই আর কি। তো আমরা এই এপিআইটা ফেচ করবো। তো ফেচ কিভাবে লিখতে হয়, ফেচটা আমরা লিখতে হয় জাভাস্ক্রিপ্ট রুলস হচ্ছে আমরা এইভাবে ফেচ করতে পারি। এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের। ওকে, সো আমরা যে ফেচ করব তার মানে কি, আমি যখন ফেচ করতেছি তখন কি হচ্ছে, যখন ফেচ মানে কি, এটা কল করতেছে, ডাক দিতেছি। যখন ডাক দিতেছি তখন কি হচ্ছে, এটা একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে সার্ভারে। তো সার্ভার যেহেতু রিকোয়েস্ট পাঠাচ্ছে, তার মানে ডট দেন, মানে তারপর কি হবে, এটাকে আমরা ডট ডট দেন দিয়ে এক্সেস করি আর কি, যে তারপরে আমরা একটা রেসপন্স পাওয়ার কথা। এটাকে রেসপন্সও লিখতে পারেন, রেসও লিখতে পারেন, যা ইচ্ছা লিখতে পারেন। আমি আপাতত বুঝার জন্য রেসপন্স পুরোটা লিখলাম। আচ্ছা, রেসপন্স পাওয়ার পরে আমি এটাকে আপাতত যদি কনসোল লগ করি যে রেসপন্স, ঠিক আছে, তো দেখি কি আসে। আমরা এপিআই ফেচ করলাম, ফেচের পরে কি হচ্ছে, ফেচের পর আমরা একটা রেসপন্স পাই, মানে ডট দেন রেসপন্সটা আমি ডিরেক্টলি কনসোল লগ করলাম। এখন আমি যদি আমার এখানে আসি, আসার পর দেখেন এখানে কি বলছে, একটা রেসপন্স অলরেডি দেখাচ্ছে, যে রেসপন্স ওকে ট্রু দেখাচ্ছে। ঠিক আছে, ওকে হচ্ছে ট্রু, মানে পারফেক্টলি হচ্ছে। ইউআরএলটা হচ্ছে এই লিঙ্ক থেকে স্ট্যাটাস 200, তার মানে এপিআইটা ফেচ হচ্ছে। হেডার্স এর মধ্যে গেলে হয়তো বা এখানে আপনি অনেক কিছু বিষয় আপনি আস্তে আস্তে পাবেন। আচ্ছা, এখানে একটা মেথড ছিল, সেটা হচ্ছে রেসপন্সের প্রোটোটাইপ, এই যে এখন আসে। সো এই রেসপন্সের ভিতর ডেটা এক জায়গায় লুকায় আছে। তো এখানে এখন অনেকগুলো কিন্তু মেথড আছে, অ্যাপেন্ড, ডিলিট, ফর ইচ, গেট, অনেকগুলো অপশন আছে। তো আমার ডেটাটা কোথায়, তোমার ডেটাটা এই ঠিক এই যে এইটার ভিতরে, এটা একটা অবজেক্ট, তাই না? দেখি একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে ডেটা আমরা কিভাবে অ্যাক্সেস করি, ডট নোটেশন দিয়ে। সো এটার মধ্যে একটা ফাংশন আছে, মেথড কি, ডট জেসন, এটার মধ্যে আমার ডেটাগুলো আছে। ওকে, আচ্ছা, তো এটা আমি যদি দেখতে চাই, তো এখানে আমি ডিরেক্টলি এখান থেকে দেখার থেকে আমরা যেটা করতে পারি, খুব ইজিলি এটা বের করে নিয়ে আসতে পারি। আমি কোনটাকে অ্যাক্সেস করব, এই রেসপন্সের মধ্যে এখানে লুকায় আছে যে ডট জেএসএন, এটাকে আমি অ্যাক্সেস করবো, এটা একটা ফাংশন, তাই রেফ দেখাচ্ছে। তো আমি কি করলাম, আচ্ছা, তো রেসপন্সের মধ্যে আমার পুরো রেসপন্সটা লাগবে না, আমি চাচ্ছি কি এখান থেকে রেসপন্স ডট জেএসএন, এভাবে আমরা এটাকে অ্যাক্সেস করবো। এটা একটা মেথড, তাও অ্যাক্সেস করতে পারি। রিলোড দিলাম, তখন দেখাচ্ছে এটা প্রমিস রিটার্ন করতেছে, প্রমিস ফুলফিলড। মানে কি, যখন আমি একটা রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্ট হইতে তো সময় লাগে নাকি, এটাকে আমরা প্রমিস করি। ঠিক আছে, তো এটা নিয়ে আমি সামনে আরো কথা বলবো। তারপর প্রমিস যদি ফুলফিলড হয়, যেটা যদি পারফেক্টলি আমি পেয়ে যাই, রিকোয়েস্ট সাকসেসফুল থাকে, তখন গিয়ে আমি এখানে ডেটাগুলো রেজাল্টে পাবো। ঠিক আছে, প্রমিসের স্টেট হচ্ছে ফুলফিলড। ঠিক আছে, আর এটা প্রমিস পেন্ডিং। তো ফুলফিল যখন হয়ে যায় পেন্ডিং স্টেটে, তখন আমি ডেটাগুলো পাচ্ছি। এখন ডেটাগুলো আমি যদি ইউজ করতে চাই, তাহলে কিভাবে ইউজ করব, আমি ডিরেক্টলি এটাকে কনসোল না করলেও চলো, আমি ডিরেক্টলি এখান থেকে কনসোল করবো না, আমার ডেটাটা ডিরেক্টলি লাগবেই তো। আচ্ছা, এটাকে আমি এক লাইনে লিখে ফেলবো, এই যে হবে। তো ডট দেনটা আমি এভাবে লিখতে পারি চাইলে, নিচে এক লাইন নিচে দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা দিলে অটোমেটিক সেটা ফিক্স হয়ে যাবে। এখানে আরেকটা মনে হয় আছে, ওকে। তারপরে কি হবে, এই যে রেসপন্স ডট জেসন একটা ডেটা পাচ্ছি না আমরা, পেন্ডিং এ কিছুটা পাচ্ছি না, ফুলফিল আর কিছু ডেটা পাচ্ছি না, এটাকে আমি যে কোনো নামে কল করতে পারি, বলে আমরা ডেটা পাচ্ছি, ওই ডেটাটা আমরা কনসোল করে। এখন যদি সেভ দেই, ওই ডেটা যেটা পাচ্ছে এখান থেকে, যে জিনিসগুলো পাচ্ছি ফুলফিল হওয়ার পরে প্রমিসটা,
বা রিকোয়েস্টটা পেন্ডিং থেকে যখন ফুলফিলড হয়ে যায়, তখন আমরা দেখলাম যে এর মধ্যে 100 ডেটা লোড হয়েছে, ওইটা আমি তারপরে এই নামে রিসিভ করতে চাচ্ছি। এরপর রিসিভ করার পর ওইটাকেই কনসোলে পরের বার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার কি ওয়ে, তখনই এই কনসোলের মধ্যে আমার 100টা অ্যাডের মধ্যে, মানে অ্যাডের মধ্যে 100টা ডেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই দেখেন প্রত্যেকটার মধ্যে ইউজার আইডি, আইডি টাইটেল সবকিছু আমরা দেখতে পারতেছি। ওকে, সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি? ফুল স্ট্যাকের ডেভেলপার কাজ হতে সে এপিআই নিজে বানাবে, ফেচও নিজেই করবে। ঠিক আছে, আর ডেটাবেসের কাজ থেকে, সার্ভারের কাজ থেকে শুরু করে, ডেটাবেসের কাজ থেকে শুরু করে, সফটওয়্যার আর্কিটেকচারের কাজ থেকে শুরু করে সবকিছু সে মেনটেন একা করবে। তো অনেকে যে বলে পুরো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, আসলে পুরোপুরি ফুল স্ট্যাক আসলে কেউ পারে না পারফেক্টলি আসলে। কেন ফুল স্ট্যাক তখনই পসিবল যখন আপনি পারফেক্টলি ইউআই ইউএক্সও ভালো পারেন, মানে ডিজাইনও ভালো পারেন, এরপর ফ্রন্ট এন্ডের কাজও ভালো পারেন, আবার ব্যাক এন্ডও সবকিছু ভালো মতো পারেন, যেটা অনেকটা ইম্পসিবল। যারা অনেক ব্যাক এন্ড ডেভেলপ যদি ফুল স্ট্যাক দাবি করে, কি হবে, সে হয়তো বুটস্ট্র্যাপ টেলডেন্টে টেমপ্লেট মারে, টেমপ্লেট ইউজ করে বলে আমি তো ব্যাক এন্ডে পুরো কাজ, ফ্রন্ট এন্ডে হয়তো কোনো মতো ডেটা দেখাচ্ছে সে। ঠিক আছে, বাট তার অ্যাপ্লিকেশন এতটা স্মুথ না, ইউএক্স এতটা ভালো না। ওকে, তো হয়তো মানুষ ফুল স্ট্যাক ডেভেলপ দুই টাইপের হয়, হয়তো হচ্ছে ফ্রন্ট এন্ড ফোকাস ফুল স্ট্যাক ডেভেলপ, ব্যাক এন্ড ফোকাস ফুল স্ট্যাক ডেভেলপ। ওকে, আচ্ছা, আর ফুল স্ট্যাক অনেক বিষয় ম্যাটার করে আর কি। ঠিক আছে, খালি খালি কোড করতে পারলেই হয় না, আর অনেক বিষয় আমাদের এখানে ম্যাটার করে, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো একটা সময়। আচ্ছা, তো আপাতত ডেটা কিভাবে ফেচ করতে হয় সবাইকে বুঝতে পারছি। এই নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? সবাই একটু চ্যাটে রেসপন্স করবেন, না হলে তো আমার জন্য বোঝাও বেশি tough। আচ্ছা, মাত্র দুইজন, বাকিদের কি অবস্থা শুনি, বাকিরা কি বুঝি নাই? আচ্ছা, তো যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন না। ধরেন আমি এখানে যা ইচ্ছা দিয়ে দিই, তাহলে কি হয়? তাও কিন্তু কাজ করবে, এটা ডাজেন্ট ম্যাটার আপনি কি দিয়েছেন, আমি ডেটা দিচ্ছি যাতে বুঝতে পারি আমি ডেটা পাঠাচ্ছি। ওকে, সেটা যে কোনো নামে আমরা দেখতে পারি। আমি যে রেসপন্সের জায়গায় এ দিয়ে দিই, আর এখানে আমি যদি আপাতত বুঝার জন্য জেড দিয়ে দিই, তখন কি কাজ করবে? কাজ করবে, কারণ ওদের কাছে ম্যাটার করতেছে না আপনি কি নামে রিসিভ করতেছে, এটা হচ্ছে কি নামে আমি রিসিভ করতেছি। ঠিক আছে, মানে আর্গুমেন্ট বেসিক্যালি। এখানে আপনি যা ইচ্ছে দিতে পারবেন, বাট আমরা রেগুলার কাজ হিসাবে বা গুড প্র্যাকটিস হিসাবে রেসপন্স বা রেস ইউজ করি, যাতে মানুষ বুঝতে পারে। কারণ যা তা দিলে তো আসলে হবে না। ওকে, ওকে, সো এটা আমরা কি ডেটা ফেচ করলাম, আমি পরে গুড প্র্যাকটিস বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা আগে আপাতত ডেটা যাওয়া ফেচ করছি, এটা ফেচ করলাম, ফেচ করার পরে হয়তো ডেটাগুলো আমি কোন এক জায়গায় দেখাবো, তুই দেখাবো, চল না আমরা কোথাও দেখাই। সেখানে একটা কন্টেনার তৈরি করি, চল। কন্টেইনারের মধ্যে আমার হচ্ছে অনেকগুলো বক্স আছে। এই বক্সের মধ্যে আমার হয়তো বা এখানে কি কি আছে, এখানে হয়তো বা আমার এই যে বডি, আইডি, টাইটেল, আমি এখানে বললাম এখানে টাইটেলটা বসবে, এখানে আমার পিটাকে বডিটা বসবে। ওকে, আর হচ্ছে এখানে আইডি বসবে নাম্বার 1, এখানে আমি H4 দিয়ে আইডি বসাবো। ওকে, কি হচ্ছে আমার টাস্ক। সেই বক্সের এখানে অনেকগুলো বক্স তৈরি হবে কন্টেনারের মধ্যে, এটাকে আমি বলতাম হচ্ছে পোস্ট। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো পোস্টের মধ্যে আমার ডেটাগুলো এখন বসবে, তো আমি একটা কাজ করতে পারি, স্টাইল ট্যাগ নিয়ে এটার মধ্যে লিখতে পারি যতগুলো কন্টেনার আছে আমার, কন্টেনারের ভিতরে একটা করে ম্যাক্স উইডথ দিয়ে দিই 1100 পিক্সেল, মার্জিন অটো এটা 1800 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, এই যে, আর হচ্ছে ফন্ট সাইজ একটু বড় করে দিই, ফন্ট সাইজ হচ্ছে আপাতত হচ্ছে 30 পিক্সেল, 20 পিক্সেল। নাইস। ওকে, আর প্রত্যেকটা যে বক্স আছে, এই বক্সের কাজ হচ্ছে কি, প্রত্যেকটা বক্সের বর্ডার দিয়ে দিতে চলো, বর্ডার 2 পিক্সেল, সলিড, গ্রে বা গ্রিন স্পট এমন কিছু একটা, একটা প্যাডিং দিয়ে দিই।
আর প্রত্যেকটার মধ্যে মার্জিন 0 করে দিই। ওকে, এ হচ্ছে বিষয়। আর বক্সের মধ্যে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন কলাম, আর হচ্ছে গ্যাপ হচ্ছে 10 পিক্সেল। এ হচ্ছে বিষয়। এখন এখানে প্রত্যেকটা পোস্টের মধ্যে বা কন্টেন্ট ডিরেক্টলি বলতে পারি, ডিরেক্টলি প্রত্যেকটা পোস্টের মধ্যে ডিসপ্লে হচ্ছে আমাদের গ্রিড, আর গ্রিড টেমপ্লেট কলাম 3টা করে 1FR। ওকে, আর উপর দিয়ে মার্জিন টপ। আচ্ছা, তো আমরা একটা পোস্ট গ্রিড তৈরি করলাম, এখানে আপাতত একটা বক্স আছে, তো আমি চাচ্ছি পোস্টের মধ্যে অনেকগুলো বক্স যাতে বসে। ওকে, তো কিভাবে বসাবো, আমি আগে বক্সটাকে নিব, কনস্ট্যান্ট ডকুমেন্ট, আচ্ছা নাম দিব, সরি আগে তো নাম দিলাম হচ্ছে পোস্ট, পোস্ট ডিভ। ওকে, এবার নাম দিলাম ডকুমেন্ট ডট, আচ্ছা কোয়েরি সিলেক্টর দিই, যে আমি হচ্ছে পোস্টের মধ্যে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো পোস্টের মধ্যে আমি কি নিব, এই যে পোস্ট আছে, পোস্টের মধ্যে কি আছে, এখানে আমি ডেটাগুলা কোথায় আছে, ডেটাগুলা এই ডেটা ইয়ার মধ্যে আছে। ওকে, আচ্ছা তো আমি যদি এখানে বাইরে কনসোল করি, আমি ধরে হচ্ছে ডেটাগুলা ডিরেক্ট একটা ফাংশন দিয়েও পাঠাইতে পারি, নর্মালিও পাঠাইতে পারি, অনেক ওয়েতে কিন্তু ডেটাগুলা কি পাঠানো কিন্তু যায়। আচ্ছা, একটা ফাংশন লিখে দিই, ফাংশন হচ্ছে শো পোস্ট। ঠিক আছে, এই ফাংশনের কাজ কি, ডেটা রিসিভ করা। ঠিক আছে, আচ্ছা এটা কাজ কি, একটা ডেটাগুলো কি অবজেক্ট আকারে, সরি অ্যারে আকারে পাবে। এই ফাংশনটা সব ডেটাগুলো রিসিভ করবে, রিসিভ করে কি করবে, ওই ডেটাগুলোর মধ্যে একটা ফর ইচ বা ফর লুপ চালাবে। আচ্ছা, ফর ইচ চালাবে, ফর ইচ ডেটা চালাবে, একটা করে পোস্ট পাবে। ওই পোস্ট গুলাকে ধরে সে এখন কোনো একটার মতো দেখাবে। আচ্ছা, তো প্রত্যেকবার যখন লুপ থ্রু হচ্ছে তাহলে তখন কি হচ্ছে, তখন যেটা আমরা করতে পারি, আমরা একটা কাজ করতে পারি সেখানে। ওকে, সো আমরা কাজ করতে পারি, তো আমরা আপাতত পোস্ট গুলো পাচ্ছি, আমি পোস্ট গুলো আসলে দেখতে পাচ্ছি, এটা আমি কনসোল করি, চলো কনসোল ডট লগ পোস্ট। ওকে, এখানে কোনো চেঞ্জ দেখতেছি না, যে আমি একটা ফাংশন লিখছি, ফাংশন গুলো কি ডেটা গুলো রিসিভ করবে, ওই ডেটার মধ্যে ফর লুপ চালাবে, লুপ চালাবে একটা করে পোস্ট গুলো আমি দেখতে পারবো, এই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, এখানে কি দেখছি এটা পরের বিষয়। এখন তো এটা ডেটাগুলো কোথেকে, কনসোল থেকে আসছে, আমি কনসোল থেকে দেখাবো না, আমি বললাম সবগুলো আলাদা আলাদা আমরা দেখাবো, কোথেকে দেখাবো, এই ফাংশনটা এখানে পাঠাই দিই। ফাংশনটা এখানে কল পাঠানোর পরে ফাংশনে কি পাঠাবো, ভিতরে কি পাঠাবো, ভিতরে এই ডেটাটাই পাঠাই দিই, এটাকে আমি এই ডেটা আকারে রিসিভ করতেছি। দ্যাটস ইট। এখন দেখেন প্রত্যেকটা ডেটা আমি আলাদা আলাদা করে পেয়ে গেছি। দেখছেন, সবাই কি বুঝতে পারছি যে এখানে কি হয়েছে। কারো যদি কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই বলবেন। সবাই ক্লিয়ার? আচ্ছা, তো আমি যদি আরেকবার দেখি, আমার কথা হচ্ছে ডেটাগুলো আমি রিসিভ করতে একটা ফাংশন, নর্মালি কি এটাগুলো কনসোল দিয়ে আমরা শো করতেছি। ওকে, এটা ভুলে যান, এটা যাই, এটা ভুলে যান। সো আমি ডেটাগুলা ফেচ করার পরে এখানে কনসোলে দেখাচ্ছি ডেটাগুলা, যে কোনো আমি রিসিভ করতে সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমার বিষয় হচ্ছে ডেটাগুলো তো দেখাইতে হবে তাই না, এখানে দেখাবো বা কোন একটা দেখাবো, তো দেখানোর জন্য কি করতে হবে, ফাংশন লিখতে হবে আমার, তাই না। তো আমি আপাতত কই দেখাবো, কনসোলে দেখাবো, প্রত্যেকটা ডেটা আলাদা আলাদা দেখাবো। ঠিক আছে, তো ফাংশনের কাজ কি, ডিসপ্লে ডেটা, ডিসপ্লে ডেটা নামে একটা ফাংশন লিখতে পারি। এই ফাংশনের কাজ হচ্ছে একটা অ্যারে রিসিভ করা, অ্যারে হইতে পারে কি পোস্ট নামে। ওকে, এই পোস্ট একটা অ্যারে, তাই না, এই পোস্টটা একটা অ্যারে, এর মধ্যে ফর লুপ চালাবো, ফর ইচ একটা লুপ শিখছি না আমরা, যে প্রত্যেকটা অ্যারের ভিতরে প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে যাবে, যাওয়ার পর এগুলো আমাকে দিয়ে দিবে আর কি। তো আমি বললাম পোস্ট, প্রত্যেকটা পোস্ট যে অ্যারে, অ্যারের মধ্যে যাওয়ার পর একটা করে পোস্ট পাবে, ওই পোস্টটাকে আপাতত কনসোল লক করো। বিষয়টা হচ্ছে অনেকটা এমন, যদি আমি একটা অ্যারে দেই, কনস্ট্যান্ট অ্যারে ইকুয়ালস টু, ধরেন কি লেখা যেত, আচ্ছা অ্যাপেল, ঠিক আছে, ম্যাঙ্গো,
তারপর ধরেন হচ্ছে লিচি, এরপর আমার হইতে পারে হচ্ছে কিউই। ওকে, সো আমি যদি এখন যেটা কাজ করি, ফাংশন ডিসপ্লে যদি ফাংশনটা কল করি, এর মধ্যে যদি এই অ্যারেটা পাঠাই দিই তাহলে কি হয় দেখি তো। তাহলে দেখেন এই অ্যাপেল, ম্যাঙ্গো, লিচি, কিউই, চারটা জিনিস কিন্তু পেয়ে গেছি, তাই না? কারণ কি, এটা একটা অ্যারে রিসিভ করতেছে, রিসিভ করার পর প্রত্যেকটা অ্যারেকে ভিতর দিয়ে লুপ থ্রু করে ওইটাকে আবার কনসোলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম হিসেবে কনসোলে দেখাচ্ছে। তো সেম ভাবে এই আবার আমি ডিসপ্লে ডেটা ফাংশনে কল করার পর এর মধ্যে অ্যারে পাঠাবো না, আমি এর মধ্যে ওই ডেটা পাঠাই দিব। এখন কথা হচ্ছে যখন রিকোয়েস্টটা করছে তখন এটা এই জিনিস এখানে দেখাচ্ছে, তাই না? আমি নর্মালি ডেটাটা এখানে অ্যাক্সেস করতে পারবো না, তাই আমি ডেটাটা এখানে অ্যাক্সেস করবো। কারণ এখানে বললাম এখানে তুমি ফাংশনটা কল করে দাও, যখনই এপিআই ফেচ করবে তখনই ফাংশনটা কল করতে। ফাংশনের কাজ কি? ফাংশনের কাজ হচ্ছে এই ডেটাটা তুমি এখানে পাঠাই দাও। সো এই ডেটাটা আমি কি করলাম, যেটা পাচ্ছি সেটা আমি ফাংশনের মধ্যে পাঠাইছি। ফাংশনটা এই ডেটাটার পোস্টে আমরা এখানে রিসিভ করতেছি, পোস্ট আকারে রিসিভ করতেছি। ঠিক আছে, এখানে আমি আর্গুমেন্টে পাঠাচ্ছি, এখানে পোস্ট একটা রিসিভ করতেছি। এখানে যেটা পাচ্ছি মানে ডেটাটা এখানে পাঠিয়ে দিছি, এটাকে পাওয়ার পরে প্রত্যেকটা আলাদা কনসোলে দেখা যাচ্ছে। তো আমি যদি এখন একটা রিলোড দিই, প্রত্যেকটা ডেটা আমি আলাদা আলাদা কনসোলে পেয়ে গেছি, সব আলাদা আলাদা পেয়ে গেছি, ইন্ডিভিজুয়াল আইটেম হিসেবে পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল পাইছি, এখন যে পোস্ট ডিপ আছে, এই পোস্ট ডিপের মধ্যে এখন সেট করবো প্রত্যেকবার। এটার মধ্যে ইনার এইচটিএমএল সেট করব কি, প্লাস ইকুয়ালস, ইকুয়ালস টু কি ব্যাকটিক দিয়ে আমরা সেট করতে পারি। প্রত্যেকবার এটার মধ্যে একটা করে বক্স তৈরি হবে। এই বক্সের মধ্যে কিছুদিন ডাইনামিক হবে, কি কি এখানে কি আছে, এখানে হচ্ছে এই পোস্টের ভিতরে ডট আইডি ডট টাইটেল ডট বডি। প্রথম হচ্ছে বললাম এই পোস্টের ভিতরে পোস্ট ডট আইডিতে আমি যাচ্ছি, পোস্ট ডট টাইটেলটা আমি যাচ্ছি, পোস্ট ডট বডিটা আমি যাচ্ছি। তুমি সেভ দেই, এখন দেখেন আমার 100টা ডেটা এখানে চলে আসছে। এটা সহ চলে আসে কারণ হচ্ছে আমি প্লাস ইকুয়াল দিচ্ছি, এটা অলরেডি কমেন্ট করে রাখি, এখন এখান থেকে স্টার্ট হবে। আর এখানে একটা টেমপ্লেটে গ্যাপ দেওয়া উচিত, গ্যাপ, এই আর কি। তো দেখেন আমার কিন্তু ডেটা এখানে পারফেক্টলি 100টা ডেটা স্ক্রল করি, এই 100 ডেটা এখানে চলে আসছে। বেসিক্যালি কিছুই না, একটা অ্যারে আছে, অ্যারেটাকে আমরা লুপ থ্রু করে ডেটাগুলা ফ্রন্ট এন্ডে দেখাচ্ছি, এই হচ্ছে বিষয়। এখন যদি এটা অবজেক্ট, অবজেক্ট গুলা কি, পোস্ট, প্রত্যেকটা পোস্ট একটা অবজেক্ট, এও রিসিভ করছি। প্রত্যেকটা পোস্টের মধ্যে কি একটা আইডি আছে, টাইটেল, বডি আছে, এগুলো আমরা নোটেশন দিয়ে এক্সেস করছি। এই তো, প্রত্যেকের মধ্যে আইডি আছে, টাইটেল, বডি আছে। তো এটাই আমরা এখানে কাজটা করছি। তো এটা আমি বলেন তো কোথেকে পাচ্ছি, এটা কোথাও আছে? ধরেন এটা সান অড ফেসের কিছু একটা লিখছে, ডামি টেক্সট, এই দেখেন এটা পাইছি এখানে, এটা কিন্তু এখানে ছিল। ঠিক আছে, টাইটেল, বডি কি ছিল, কিউআই অ্যাড কিছু একটা ছিল, এই যে এড কিছু একটা ছিল, সেম। সো এই এপিআই ডেটাগুলাই কি আমরা আমাদের লোকাল হোস্টে বা লোকাল প্রজেক্টে আমরা রিসিভ করে দেখাচ্ছি। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছে এখন বিষয়গুলো কিভাবে কাজ করতেছে? যদি আপনারা এর ইটারেশন বুঝে থাকেন তাহলে এটাও কিন্তু বোঝার কথা। কারণ এটা আমরা যে কোনো নামে রিসিভ করি, আমি নাম রিসিভ পোস্ট আকারে রিসিভ, মানে প্যারামিটার আছে, পোস্টটাকে রিসিভ করতেছে, পোস্ট দিয়ে ফর লুপ চালাইছি। আমি যদি ডেটা দিতাম, ডেটা লিখে ফর লুপ চালাইতাম। আমি যদি ধরেন এটাকে বলতাম, এটা আমি ধরেন হচ্ছে রিসিভ করছি ফ্রুটস হিসাবে, তাই না, যে প্রত্যেক ফ্রুটস পাচ্ছি, তাহলে ফ্রুটস আকারে রিসিভ করতাম ফ্রুটস, এরপর প্রত্যেকবার একটা ফ্রুট পাচ্ছি। তো কাজটা একই, নামটা নিজের মতো দিচ্ছি আর কি, বাট কাজটা একই। দেখেন এরর দিচ্ছে, এরর তো দেয় নাই, কারণ আমি কি নামে দিয়েছি এটা আমার ম্যাটার, আমার ব্যাপার বা আমার উপর, আমার পার্সোনাল প্রিফারেন্স, যে আমি কি নামে রিসিভ করব, কি নামে ফর লুপ চালাবো, আর হচ্ছে কি নামে দেখাবো, এটা ম্যাটার করতেছে না। বাট মিনিংফুল রাখা গুড প্র্যাকটিস, যাতে মানুষ পড়ে দেখে বুঝতে পারে। এটা তো ফ্রুট রিসিভ, আমি কি রিসিভ করতাম, পোস্ট রিসিভ করতাম, তো পোস্ট নামে রিসিভ নিলাম, ফ্রুটস দিলে ফ্রুটস কাজ করবো, আমরা যা ইচ্ছা দিতে পারি, ডাজেন্ট ম্যাটার। কিন্তু ইয়া কি, স্ট্রাকচার সেম, নামটা হয়তো ডিফারেন্ট নাম রিসিভ করতেছে।
সো আমরা ডেটার উপর ডিপেন্ড করে এভাবে নামগুলো চেঞ্জ করি, যে পোস্ট যদি এই পোস্টে দিলে পোস্ট লিখি, এই পেজ ইউজার ইউজার লিখি, এই পেজ যদি দেখা যাচ্ছে এটা আমার একটা গাড়ির কিছু একটা কার লিখি, এ হবে আর কি বিষয়গুলো। কেন এখানে 100টা ডেটা আছে এই জন্য, এখানে আছেই 100টা, নিচে যান, এখানে আছেই টোটাল 100টা, এর বেশি নাই। ওকে, সবগুলোই পেয়ে গেছি। ঠিক আছে, এখানে লেখাই আছে 100টা পোস্ট। যদি আমি 100টা কমেন্ট রিসিভ করতে চাই, এখানে বলছে 100টা কমেন্ট আছে, চলেন দেখি কমেন্ট গুলো পাই কিনা। কপি করলাম, কপি করে এখানে এটাকে পাঠাই দিলাম। আচ্ছা এটা থাকুক, এটা আমি এভাবে রেখে দিই। ঠিক আছে, দেখাই। তো আমি এই ফেচ রিকোয়েস্টটা আবার কপি করলাম, কপি করে বললাম এবার আর পোস্ট, এবার পোস্ট এবার হচ্ছে কমেন্ট আমি দেখাবো। তো কমেন্টে কি কি আছে, কমেন্টে একটা করে নেম আছে, ইমেল, বডি আছে, তিনটা জিনিস আছে, নেম, ইমেল, বডি। তো আমি পোস্ট না আবার হচ্ছে কমেন্টটা পাঠাবো। ঠিক আছে, তো এটাকে আমি যদি অফ করে দিই, আচ্ছা রিলোড যদি দেই, আনডিফাইন্ড দেখাচ্ছে, এরর এরর দেখানো একটা স্বাভাবিক। আচ্ছা এখানে 500টা লোড নিতেও আমার খবরে যাচ্ছে, যাই হোক। তো দেখেন এখানে 500টা কিন্তু লোড নিতে তাই এত সময় নিচ্ছে। সেগুলোকে হ্যান্ডেল করা যায় বিভিন্ন ওয়েতে, আমি পরে আসতেছি কেমনে হ্যান্ডেল করবো, আগে বুঝাই দিই। 500টা আসছে, আনডিফাইন কেন আসছে, কারণ ফ্রুট ডট টাইটেল বলতে কিছু নেই, ফ্রুট ডট ইমেল আছে। এটার মধ্যে কি আছে, টাইটেল বলতে কিছু আছে, আচ্ছা আচ্ছা টাইটেল তো আছে, আচ্ছা সরি, যেটা এটার মধ্যে টাইটেল বলতে কিছু নেই, এটার মধ্যে নেম আছে, ইমেল আছে। তো আমি ইমেলটা রিসিভ করি, আর হচ্ছে ফ্রুট ডট নেমটা রিসিভ করি, চলে এখন সবগুলোই কথা। এই দেখেন একটা সময় লাগছে অনেকক্ষণ ধরে, 500টা এখন চলে আসছে, সময় লাগছে আর কি অনেক। আচ্ছা তো এখন এটা কি আমার আমার জন্য বাজে একটা প্র্যাকটিস, এখন যাদের পিসি স্লো, যাদের নেটওয়ার্ক স্লো, তাদের তো এই ওয়েব পেজ লোডই নিবে না, এতগুলো ডেটা লোড করতে গিয়ে। 500 ডেটা তো মুখের কানের কথা না, সেটাকে কিন্তু আমি হ্যান্ডেল করতে পারি। কিভাবে আমি এতগুলো ডেটা দেখাবো না। তো আমি কি করতে পারি, যে লেট আর ডেটা ইকুয়ালস টু, আচ্ছা ডেটা ইকুয়ালস টু বা হচ্ছে ডেটা ইকুয়ালস টু আমি বলতে পারি হচ্ছে এই ফ্রুটস ডেটাগুলো পাচ্ছি যেখানে রিসিভ করব, ওটাকে স্লাইস করে ফেলবো, স্লাইস করে বলবো ভাই আমাকে 20টা ডেটা দেখাও। এরপর 20টা আমি পাবো, ওই 20টাকে আমি লুপ চালাবো। এখন দেখেন, এখন দেখেন কত দ্রুত লোড নিছে, দেখছেন এখন কোনো ইস্যু কিন্তু হয় নাই। তখন কি 500টা লোড আমার খবর অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল, ডেটা তো পাচ্ছে না। এখন কি যখন যত বড় ডেটা তত সময় বেশি লাগবে, স্বাভাবিক। So আমি যখন ডেটা কমাই দেবো তখন কম সময় লাগবে। তো ফেসবুকে দেখবেন ইনফিনিট স্ক্রল আছে, আপনি যখন স্ক্রল করেন তখন ডেটা লোড হয়, ডিরেক্টলি লোড সব একসাথে লোড হয় না। যতটুকু স্ক্রিন দেখেন ততটুকু লোড হয়, আবার স্ক্রল করছেন আবার ডেটা লোড হচ্ছে, আবার স্ক্রল আবার লোড হচ্ছে, এগুলো আমরা শিখবো। বাট এটা হচ্ছে কি, যে সাথে সাথে লোড গুলো অনেক সময় লাগবে, এখন কিন্তু হাজার হাজার ডেটা, আর সব একসাথে লোড করা আপনি কিছু দেখবেন না। আপনার পিসি লোড নিয়ে থাকবে, আপনার ফোন লোড নিয়ে থাকবে, তাই না? তো এগুলো হ্যান্ডেল করার অনেকগুলো ওয়ে আছে। তো যাতে ইউজারের যতটুকু তো ততটুকু দেখাইতে পারে, পুরো দেখালে আবার ইউজারে দেখতে পারবে না, ইউজার এক্সপিরিয়েন্স বাজে হয়ে যাবে। যদি আপনার ফেসবুক ঢুকতে সারাদিন লোড নেয়, আপনার ফেসবুক ঢুকবেন না, তাই না? তো এগুলো কিন্তু ম্যাটার করতেছে, তাই আমি বললাম যে ভাই এতগুলো দরকার নেই, আমি 20টা দেখাবো। তো 20টা আমার এখানে দেখাচ্ছে। ওকে, আচ্ছা এটা মনে হয় আমার ম্যাক্স উইথ দেই নাই কোনো কারণে। আচ্ছা এই বক্সে মনে হয় আপাতত একটা ম্যাক্স উইথ দেওয়া হচ্ছিল, ম্যাক্স উইথ। আচ্ছা এগুলা বের হয়ে যাওয়ার তো রিজন দেখতেছি না, স্টিল বের হয়ে গেছে। যাই হোক এটা পরে দেখছি, 20 পিক্সেল বলেছে এই জন্য মনে হয়। এই যে, ঠিক আছে। আচ্ছা স্টিল অনেকগুলো বের হয়ে গেছে, এগুলো দেখতে হবে। আচ্ছা এগুলো কোনো ডিজাইন ইস্যু, এগুলো কোনো বড় বিষয় না, এই ডিজাইন ইস্যু ফিক্স করাই যায়। যাই হোক, সো ওইদিকে আমি না আসি, অথবা আমরা আর একটা কাজ করতে পারি, এটা যা ইচ্ছা রাখতে পারে, ডাজেন্ট ম্যাটার। এটাকে আমরা দুই 3 আর 2 করে দিলাম, তখন হয়তো পারফেক্টলি ফিট হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা যাই হোক, তো আমরা আশা করি বুঝতে পারছি যে জিনিসগুলো কিভাবে কাজ করছে, কিছুই না, খালি এপিআই লিঙ্কটা খালি চেঞ্জ করে দিচ্ছি, একই জিনিস কাজ করতেছে। ফাংশনটার মধ্যে ডেটা কারা রিসিভ পাঠাচ্ছি, বা এইটাই হুবহু ওখানে পাঠিয়ে দিচ্ছি, পাঠানোর পরে রিসিভ করে ফর লুপ চলে বক্স করে দেখাচ্ছি। এই তো, ঠিক আছে। তো এটা হচ্ছে করতে করতে প্র্যাকটিস হবে, একদিনে তো মুখস্থ করে ফেলবেন না, তাই না? ধরেন এখানে আরেকটা আছে ফটোস, 5,000 ফটো লোড করতে আমার মানে লোডই নিতে অনেক সময় লাগবে, যদি পিসি না ভালো হয়। ঠিক আছে, 10টা ইউজার লোড করতে সময় বেশি লাগবে না, 200 বা, এখন আমি ধরেন ফটো লোড করাবো, কিন্তু ফটো কি এমন আহামরি আস্তে আস্তে তখন চেক করে দেখি ফটো লোড করতে পারি কিনা, চলো।
এই যে ফটো আছে, ফটো আছে। তো আমি ফটো নিলাম, 500 দেখানো যাবে না ভুলো, এটাকে আমি আপাতত, চলো আমি আরেকটা নতুন করে দেখাই, চলো যাতে আপনি আরেকবার বুঝতে পারেন। আমি সব কিছু কমেন্ট করে ফেললাম, ঠিক আছে। ধর আমি সব কিছু ভুলে গেছি, আমরা কিছুই জানি না, আবার নতুন করে করে চলো। সো গুড প্র্যাকটিস হিসাবে আমরা কিভাবে ফেচ করতে পারি, কিছুই না, আমরা একটা ফাংশন লিখতে পারি বেসিক্যালি, ফাংশন ফেচ এপিআই, FETCH ফেচ এপিআই, একটা ফাংশন লিখতে পারি না। দেখেন এটা কিন্তু আমরা ফাংশনে কনভার্ট করতে পারি, খালি এটা খালি ডাইনামিক, বাকি সব তো স্ট্যাটিক, তাই না? আচ্ছা, এই ফেচ এপিআই এর কাজ কি, একটা করে লিংক এখানে পাঠানো হবে, মানে ইউআরএল পাঠাবো, তখন ওই এপিআইটা কি করবে, ফেচ করবে ইউআরএলটাকে, ফেচ করার পরে কি হবে, একটা রেসপন্স পাবো, ওই রেসপন্সটাকে ওইটার মধ্যে জেসন অ্যাক্সেস করবো, তাই না? এরপর ওইটার ভিতরে কি আছে, ওইখান থেকে যদি প্রমিসটা ফুলফিলড হয়, রেসপন্স যদি পাই, তাহলে ডেটা পাবো, বা আমরা হয়তো বা ফটো পাবো বা অ্যালবাম পাবো, যাই বলি যেটা মিনিংফুল লাগে, যে এপিআই নিয়ে কাজ করছে ওই এপিআই নামটা দিলে ভালো হয় আর কি। আমাদের ক্ষেত্রে ফটো এপিআই নিয়ে কাজ করছে, আমি বললাম ফটোস পাবো, ওই ফটোস থেকে আমি যে ফটোগুলো কনসোল ডট লগ ফটোস, সেই, তো যেহেতু এটা আমি অনেকবার ইউজ করতে পারি, তো এটাকে আমরা ডেটা বা অন্য নামে ইউজ করতে পারি, আমি প্রত্যেকবার ডেটা বা ফটো, আচ্ছা করতে রাখি, সমস্যা নেই। সো নেক্সট টাইম যখন আমি এখানে বলতে পারি বড় করে, যে আমার আপাতত কনস্ট্যান্ট ফটো এপিআই, বড় হাতে আমি বলছিলাম না একটা স্পেশাল ওয়ে আছে এপিআই কল করো, ফটো এপিআই হচ্ছে আমাদের ফটোজ এপিআই, এই লিঙ্কটা, ঠিক আছে, এটা অবশ্যই স্ট্রিং হবে। ওকে, ফাইন। এই ফাংশনের কাজ কি, এই ফাংশনে কখন কল করবো, ফাংশনে কল করে বললাম ভাই এটার মধ্যে কাকে পাঠাবো, ওই ফটোজ এপিআই কে পাঠাই, একটা গুড প্র্যাকটিস বা গুড ওয়েতে করলাম আর কি। আচ্ছা, তো এটাকে পাঠানোর পর দেখেন এই যে 5,000 ডেটা এখানে লোড হয়ে গেছে, দেখছেন? 5,000 ওপেন যদি করি, এই যে দেখছেন কতগুলা। এটা দেখার আরো সুন্দর ওয়ে আছে, আমরা যদি চাই এখান থেকে নেটওয়ার্কে যেতে পারি, নেটওয়ার্কে গেলে আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে আমি এই যে ফটোস পাইছি, ফেচ রিকোয়েস্ট, দেখতে পাচ্ছি এখানে ফেচ করলে যে ফটোটা ফেচ করা হচ্ছে, এখানে যে ক্লিক করি, এই যে এখান থেকে ফেচ করা হচ্ছে ফটোজ নামে, গেট করতেছি স্ট্যাটাস 200 পাইছি, প্রিভিউতে ক্লিক করে এই যে এটাগুলো দেখা যাচ্ছে, রেসপন্সে ক্লিক করে এটাগুলো দেখবেন যে এটা রেসপন্স। তো এখান থেকে আমরা চাইলে কি ডেটা ফেচ করছে আর কি দেখতে দেখতে কেমন দেখে সেটা কিন্তু এখানে দেখতে পারি চাইলে। প্রত্যেকটা পাচ্ছি এবার একটা অবজেক্ট, এর মধ্যে অনেকগুলো অবজেক্ট, প্রত্যেকটা অ্যালবাম আইডি, টাইটেল, ইউআরএল, অনেক কিছু কিন্তু এখানে আছে। ওকে, এ হচ্ছে কি বিষয়। আচ্ছা, তো নেটওয়ার্ক থেকে আমরা ইজিলি বের করে নিয়ে আসতে পারি। আচ্ছা, হয়তো কনসোল আমি কনসোল করছি, তো এখানে দেখা যায় 5,000-এর মতো ছবি আছে, তো এতগুলো তো আমার দেখা দরকার নাই, এটার মধ্যে আমার হয়তো বা থাম্বনেল, ইউআরএল, টাইটেল, এই যে। তো এখন আমার কাজ হচ্ছে এটার মধ্যে থাম্বনেল, ইউআরএল, টাইটেল, ইউআরএল, আচ্ছা দুইটা আছে, ছবি কোনটা, এটা কপি করলে যদি আসল ইমেজ না প্লেস হোল্ডার ইমেজ 600 পিক্সেলের, এখানে দেই, আচ্ছা 600 ইমেজ দেখাচ্ছে, এটা হচ্ছে এটা 150 পিক্সেল, 150 পিক্সেলের ছবি সামনে, এই দেখেন 150, সেখান থেকে নাম আইডি চেঞ্জ করে দিলে দেখাবে আর কি। তো দুইটা ছবি আমার পাচ্ছি, ভালো কথা। তো আমার আরেকটা ফাংশন লিখে ফেলে, যেটা আমি কি দেখাবো, ডিসপ্লে ফটো ফাংশন লিখলাম, যাতে এখানে কনসোল না করে প্রত্যেকবার ফাংশনটাই পাস করে দিই। আচ্ছা, ওকে। সো এখন আমরা কি করতে যাচ্ছি, যে ফটোটা লিখলাম, পেজ করলাম, ভালো কথা, ফটোটা এখানে কি আকারে পাচ্ছি, মানে ফটো আকারে পাচ্ছি, ফটো, ফটোজ এপিআই ইউআরএল পাচ্ছি, এই ফটোসটাকে আমি লিখলাম যে অল ফটোস কনস্ট্যান্ট, সবগুলো নিব না, তাহলে অনেক সময় লাগবে, অল ফটোজ ইকুয়ালস টু ফটো যেটা পাচ্ছি, এই অ্যারে যেটা পাচ্ছি, অ্যারেটাকে স্লাইস স্লাইস করে নিব, কতটুকু বললাম, 20টা দেখাবো সেগুলো। ওকে, এরপর ওইটাকে আমি হয়তো বা ফর লুপ চালাবো, ফর ইচ, একটা করে ফটো পাচ্ছি, ওই ফটোগুলোকে আমি আপাতত কনসোল করে দেখাবো, এই তো। আচ্ছা, এই ফাংশনে কখন কাজ করবে, ডিরেক্ট লাইন বললাম এইটা কল করলেই কাজ করবে, এইটা লাস্টে কল করে দিই, এই তো।
তো এখন আমার এই এতগুলা দেখাবে না, এখন কয়টা দেখাচ্ছে, 20টা দেখাবে। দেখছেন? ইন্ডিভিজুয়ালি এখান থেকে এটা কোথায় অ্যাপ 43 নম্বর লাইন থেকে কনসোল হচ্ছে, এই 43 নম্বর লাইন। দেখছেন? এখান থেকে কনসোল প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আইটেম পেয়ে গেছি। কারণ ইন্ডিভিজুয়াল দেখা যাচ্ছে না, আমি চাচ্ছি যে এটা কোথায়, এই যে এখানে ডিপ আছে না, ডিপ তৈরি করছে, এখানে ডিপে দেখাবে। সো এখানে আমি বলতে পারি যে পোস্ট, এখানে এখানে একেবারে একেবারে করে ফেলি, করাই আছে। আবার কপি করি চলেন। তো এটাকে আমি এখানে একবারে লিখে ফেলি পোস্ট ডিপ। তো এটাকে আমি বলতে পারি পোস্ট ডিপ ডট ইনার এইচটিএমএল প্লাস ইকুয়ালস টু। আচ্ছা, তো এটার মধ্যে আমি একটা কাজ করতে পারি, এই যে বক্সটা, বক্সটা আমি আপাতত কমেন্ট আউট করি, এখানে একটা এক্সট্রা ইমেজ অ্যাড হবে। Okay, আচ্ছা, ইমেজ অ্যাড হবে, ইমেজের সাইজ হচ্ছে কি, এখান থেকে পাবো, এখানে টাইটেল ইউআরএল। আচ্ছা, তো এখানে আমি ইউআরএল, এটা ইমেজ ইউআরএলটা বসাবো, টাইটেল বসাবো। আইডি বডি তো নাই, তো বডি রাখলাম না, রিমুভ করে দিলাম। কপি করলাম, কপি করে এখানে জিনিসটা এখানে বসাই দিলাম। এখন বললাম এই সোর্সের মধ্যে ডাইনামিক ভাবে বসবে হচ্ছে আমার কোনটা, সেটা হচ্ছে আমার এই যে লেখাই আছে, এটা হচ্ছে ফটো, ভিতরে প্রত্যেকটার মধ্যে টাইটেল আছে, টাইটেলটা বসা আছে, সরি ইউআরএল। সো ফটো ডট ইউআরএলটার মধ্যে আমার এটাগুলো আছে। আর অল্টটাকে অল্ট যে অ্যাট্রিবিউটস এর মধ্যে কথা বলছে ফটো ডট টাইটেল, ওই টাইটেলের নাম নামটাই হচ্ছে এখানে বসে দিলাম অল্টে। আইডিটা বসে দিলাম ফটো ডট আইডি। আর এটা আমি কপি করে ফেলি। তো দেখি কাজ করে কিনা। আচ্ছা, ইমেজগুলো বেশি বড় হয়ে গেছে এই কারণে। তো আমি একটা কাজ করতে পারি, এখানে ইমেজের জন্য একটা কাজ করতে পারি ছোট্ট করে। এতগুলো ইমেজ আছে, এগুলো ম্যাক্স উইথ 100%। চলে আসছে। তো প্রত্যেকটা ইমেজ নাম সব 20 বেশি হলে 20টা পাবো, এর বেশি পাওয়ার কথা না। কারণ আমি ছোট করে নিছি, এতগুলো ইমেজ দেখাতে গেলে 500টা লোড করলে তোমার অ্যাপ্লিকেশন স্লো হয়ে যাবে। তো যতটুকু দেবো ততটুকু দেখাবো। ওকে, হয়তো তারপর প্যাজিনেশন বা হচ্ছে অনেক ওয়েতে আমরা দেখাইতে পারি। ওকে, ওইটা তো অনেক পরের বিষয়, আমাদের আগে ফেচিংটা ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, তো আমরা একই এপিআই, একটা হচ্ছে প্রথমে হচ্ছে ভাঙ্গাচোরা বইতে করছিলাম, যে করলেই হয়েছে, আরেকটা হচ্ছে একটু সুন্দর করে গুছাই করলাম আর কি। বাট কাজ কিন্তু একই। সবাই কি বুঝতে পারছি যে কিভাবে করা হয়েছে? কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? সবাই বুঝতে পারছি? একটু চ্যাটে রেসপন্স করবেন। তো এপিআই ফেচিংটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। যদি এপিআই ফেচিং ঠিক মতো না বুঝেন, তাহলে সামনে অনেক কিছু নিয়ে কাজ করতে পারবেন, এটা হলো মেইন বিষয়। আচ্ছা, তো আমরা একটা এপিআই দেখলাম, এখন এরকম করে অনেকগুলা এপিআই কিন্তু আছে। থামলে এখানে এখানে আমি ইউআরএল এর থামলে বসাই দিই, একই তো কথা। এখানে কোনটা, ইমেজ কোনটা থেকে, এটা তো আপনার মানে ব্যাপার, আপনি কোনটা দিয়ে এক্সেস করবেন। তাহলে দেখেন 150/150 চলে আসছে, আগে কি ছিল 600/600, এখন চলে আসে 150/150। মানে যখন যেটা চাই আপনি এক্সেস করতে পারবেন। ওকে, বিষয় হচ্ছে কি নামে রিসিভ করতেছেন, এরপর ভিতরে কি এক্সেস করতেছেন, এটা হচ্ছে ম্যাটার করে। এখন আমি যদি থামনেল ইউ আর দিই, তাহলে পাবে পাবে, দেখেন পাচ্ছে না। ওকে, আমাদের ভালো মতোই এক্সেস করতে হবে, না পারফেক্টলি প্রপার্টি কিগুলো নামগুলো পারফেক্টলি দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। একটা ভুল করলে পুরোপুরি সব চলে যাবে। আচ্ছা, তো আমরা দুইটা ওয়েতে ফেচিং দেখলাম। আচ্ছা, তো এটা চাইলে আমরা যে কোনো এপিআই নিয়ে কাজ, এখন যদি এখানে অন্য কোনো এপিআই বসাই দিই, এটাও সেম ভাবে কাজ করবে। হয়তো এখানে ফটো নাই, ফটোর জায়গায় আমরা হয়তো আরেকটা ফাংশন কল করতে পারি। আচ্ছা, গেল। এখন আমরা আরেকটা এই জিনিস দেখে ফেলি, সেটা হচ্ছে ইউজার। আচ্ছা, ইউজার দেখবো।
আচ্ছা এটা হচ্ছে ইউজার, আচ্ছা র্যান্ডম ইউজার মনে হয় এটা এপিআই, র্যান্ডম। এখানে দেখেন যে প্রত্যেকবার রিলোড দিলে একটা র্যান্ডম এপিআই বা র্যান্ডম ইউজার জেনারেট হয়। খেয়াল করছেন? আচ্ছা চলো আমরা এটা নিয়ে কাজ করার ট্রাই করি। ডকুমেন্টেশনে গেলাম, ডকুমেন্টেশন থেকে এখান থেকে অপশন আছে ইন্ট্রোডাকশন হাউ টু ইউজ, পাইছি। তো এখানে অপশন আছে যে রেজাল্ট, রেজাল্ট আমি এটা এভাবে পাচ্ছি প্রত্যেকবার আমাকে র্যান্ডম ইউজার দিবে। ওকে, যে কোয়েরিতে করছে সমস্যা নেই। তো এখানে এই যে রেজাল্ট 5,000 5,000। তো ওরা অলরেডি একটা অপশন রাখছে, এটাতে কোয়েরি করছে মানে আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে বলতে হবে যে কতগুলো দেখতে যাচ্ছে এপিআই তে। জেন্ডার দিয়ে ফিল্টারিং অপশন আছে, পাসওয়ার্ড দিয়ে আছে, ক্যারেক্টার তো অনেকগুলো অপশন তারা রাখছে আর কি এপিআই এর মধ্যে। তো আমি বললাম এটাতে আমরা মোটামুটি এটা পেয়ে যাবো, ট্রাই করে দেখি। আমি বললাম 50টা, এন্টার দিলাম, দেখি 50টা পাই কিনা, দেখেন পেয়ে গেছি। তো প্রিটিফাই প্রিন্টে ক্লিক করলে ডেটাগুলো পারফেক্টলি সুন্দর করে দেখাবে কি রেজাল্টস এর মধ্যে আছে, এর ভিতরে ডেটাগুলো আছে। তাই তো এই যে জেন্ডার ফিমেল। ওকে, ওই জেন্ডার ফিমেল মেলও আছে না, সবগুলোই আছে। চলেন এটা একটু কমপ্লেক্স এপিআই, এটা একটু ট্রাই করে দেখি। আচ্ছা আচ্ছা র্যান্ডম ইউজার ডট জেএস। ওকে, ডিফারেন্স কিছুই নেই, আমি জিনিসটা হচ্ছে এখান থেকে নিয়ে নিই। তো ডিফারেন্সটা হচ্ছে এখন আমি কতগুলো ডেটা লোড করব। তো আমি এপিআই এখানে ফটোজের নাম, ফটোজের জায়গায় লিখতে পারি হচ্ছে আমরা ইউজার এপিআই। ঠিক আছে, ইউজার এপিআই। আচ্ছা তো এপিআই এর জায়গায় এখানে ফটোর এপিআই বসবে না, এখানে বসবে কোন এপিআই আমাদের 50টা ডেটা লোড করতে এপিআইটা বসবে। পোস্ট ডিফ থাকুক আপাতত, এটা লাগবে আমাদের। ফাংশন ফেচ এপিআই এখানে ডিসপ্লে ফটো স্টাইলে বসবে না, এখানে বলতে পারি প্রত্যেকবার একটা ইউজার্স পাচ্ছি আর এখানে ইউজার গুলো এখানে পাঠাই দিই। এটাকে ফাংশনকে আমরা বলতে পারি ডিসপ্লে ইউজার। ফাংশন ডিসপ্লে ইউজারকে কল করলাম, এখানে প্রত্যেকবার ইউজার্স পাচ্ছি। এই ইউজার্স গুলোকে আমরা আপাতত ওই সেম হইতো ইউজার্স। এখন এখানে একটা চেঞ্জ হবে। আচ্ছা আমি আপাতত কনসোল করে ফেলি, যা পাশে কনসোল করে ফেলেন, কনসোল ডট লগ ইউজার্স। এখানে আচ্ছা এটা আমি চেঞ্জ করে দিই, মানে অ্যাপ ডট জেএস থেকে আর দেখাবে না, এটা কমেন্ট করে দিয়ে বলতে পারি র্যান্ডম ইউজার ডট জেএস। ওকে, এখন এখানে কিছু দেখাচ্ছে না, রিলোড যদি দেই কিছু কাজ করতেছে না। তো কারণ হচ্ছে আমি কোনো ফাংশন কল করি। সো ফাংশনটা কল করার জন্য আমি বললাম এই ফেচ এপিআই ফাংশনটা কল করলাম, এর মধ্যে আমি যে ইউজার এপিআইটা পাঠাই দিলাম। সেভ, পাঠানোর পরে এখানে এই যে একটা রেজাল্ট পাইছি না। এখন ডেটাগুলো কোথায় আছে, অনেক কিছু পাইছি, ইনফো পাইছি, রেজাল্টস পাইছি, রেজাল্টস এর মধ্যে ডেটাগুলো আছে, রেজাল্টস এর মধ্যে অ্যারে গুলো আছে, ডিরেক্টলি অ্যারে কিন্তু পাই নাই। তো অনেকে কি করবে যে হ্যাঁ আচ্ছা সেই মুখস্থ ওয়ে যদি করেন, এখন বলে হ্যাঁ ভাই ইউজার্স কে আমি কনসোল লক করে দিই, তাহলে তো কাজ মানে সরি ইউজার্স কে ডিরেক্টলি ফর ইচ চালাই দিই, আগে দিলেই করছিলাম আমি মুখস্থ কাজ যেটাকে বলে আর কি। এখন ডেটাগুলোকে যদি আমি কনসোল লক করি ডেটা, তাহলে কি হচ্ছে দেখেন কি বলছে, ইউজার ডট ফর ইজ নট আ ফাংশন। কারণ কি, ইউজার তো কোনো অ্যারে না যেটা আমি এটার মধ্যে ফর ইচ চালাবো। বুঝতে পারছি? তো এই ভুলটা আমি অনেকে করি, কারণ কি আমরা অ্যারের মানে রেজাল্ট সরি কি বলে এটাকে রেসপন্সে পাইছি কি জিনিস, এটাকে কনসোল করছি, যেটা সেটাকে কনসোল করে ফেলছি। সেটা কি, যে দেখেন 12 নম্বর লাইন থেকে এখান থেকে কনসোল হচ্ছে, কি পাচ্ছি এপিআই পাচ্ছি, রেজাল্টস এর মধ্যে ডেটাগুলো আছে। সো এক্সেস করতে হলে বলতে হবে ইউজার্স ডট রেজাল্টস, তারপর কি ডেটা পাবো, কারণ রেজাল্টস এর মধ্যে ডেটাগুলো আছে। এখন সেভ দেই, এখন গেম 50টা এপিআই পাইছি আলাদা আলাদা করে। এরপর গিয়ে বলতে হবে ভাই পরে যদি চালাইতেই হয় তাহলে হচ্ছে কি আমি বলতে পারি লেট অল ইউজার্স ইকুয়ালস টু ইউজার্স এর ভিতরে রেজাল্ট যেটা আছে এটাকে, এরপর ওইটার মধ্যে আমার ফর ইচ চালাবো। এখন যদি দেখি এখন ডেটাগুলো পারফেক্টলি পাবো, এই দেখেন ডেটা পেয়ে গেছে। ওকে, পারফেক্ট। এখন যেহেতু ডেটাগুলো পেয়ে গেছি, তার মানে এর মধ্যে যে ডেটাগুলো এখন আছে,
এখন আমি কনসোল লক করে ইন্ডিভিজুয়াল এটাও দেখতেও পারতেছি। এখন এটাকে আমি যা ইচ্ছা করতে পারি। আমি কনসোল করলাম না, কনসোল না করে ওই সেম প্রসেসটা ফলো করলাম, যে প্রত্যেকবার আমার পোস্ট ডিউ যেটা আছে ওইটার মধ্যে ইনার স্টিমেল সেট করে টিক দিয়ে প্লাস ইকুয়ালস, নাহলে কিন্তু কাজ করবে না। এই বক্সটা বসাই দিলাম। এখানে সোর্সের মধ্যে কি আছে, এখন একটা ডেটা ওপেন করি, একটার মধ্যে সেল, ফোন নাম্বার, ইমেল। আচ্ছা, তো আমি বললাম প্রত্যেকটা ডেটা পাচ্ছি, তাই না? প্রত্যেকটা ডেটা বা হচ্ছে একটা ইউজার পাচ্ছি, প্রত্যেকটা ইউজারের মধ্যে একটা করে ইউজার নেম আছে, তাই না? ইউজার নেম, জেন্ডার, লোকেশন বললাম। আবার ইউজার নেম ডিরেক্টলি পাবো না, ইউজারের মধ্যে ফার্স্ট টাইটেল কত কিছু আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এক্সেস করছি, আগে ইমেলটা এক্সেস করি, ইউজার ডট ইমেল। এই কাজ করে কিনা, এই যে ইউজার ইমেল চলে আসছে, আসছে। আচ্ছা, ভালো কথা। তো এটাকে আমি কনসোল লক করে ফেলি, এটা কাজ করি, অল ইউজার্স যেটা পাচ্ছি এটা কনসোল লক করে ফেলি। আমি এতগুলো না, আমি হচ্ছে এখান থেকে 20টা এক্সেস করি, ঠিক আছে? এই যে 20টা মতো চলে আসছে। তো এখন আমি বললাম এখানে ওপেন করি, এই যে সেল, ডিও ডেট অফ বার্থ, ইমেল, জেন্ডার। ওকে, সো ইমেল অ্যাক্সেস করলাম, জেন্ডার, জেন্ডার আমি অ্যাক্সেস করছি, ইউজার ডট হচ্ছে জেন্ডার দিলে জেন্ডার পেয়ে যাবো, ঠিক আছে? ইউজারের ছবি কই পাবো, ছবি কার মধ্যে কি আছে? ইউজারের মধ্যে আইডির মধ্যে লোকেশন নেই, নেমের মধ্যে খালি 3টা নাম আছে। পিকচার, পিকচারের মধ্যে আছে, পিকচার মধ্যে ডট লার্জ, মিডিয়াম, থাম্বনেল। আমি ধরেন পিকচারের মধ্যে লার্জ এক্সেস করতে চাচ্ছি, তো ছবি যদি এক্সেস ইউজ করতে চাই, তার মানে ছবি কোথায় আছে, ইউজারের ভিতরে পিকচার, পিকচারের ভিতরে লার্জ, লার্জের মধ্যে আছে। যদি দেই, চলে আসছে। ওকে, এরপর নাম যদি এক্সেস করতে চাই, ইউজারের নাম কোথায় আছে, নাম হচ্ছে আমাদের ইমেল তো পাইছি, জেন্ডার আছে, নাম হচ্ছে এই টাইটেল লাস্ট, টাইটেল, আচ্ছা ফার্স্ট টাইটেল লাস্ট। আচ্ছা, সো নাম যদি এক্সেস করতে চাই, তাহলে হচ্ছে এভাবে বসাতে হবে, যে ইউজার ডট হচ্ছে নেম ডট ফার্স্ট, আবার ইউজার ডট নামের ভিতরে লাস্ট, ফার্স্ট আর লাস্ট নাম ইউজ করবো। তো এখন দেখেন, এই যে ফার্স্ট নাম চলে আসে, লাস্ট নাম চলে আসছে, ছবি সহ। ওকে, তো এইভাবে আমরা এপিআই দিয়ে, নেস্টেড এপিআই, এটা কিন্তু মানে এপিআই এর ভিতরে একটা অবজেক্টের মধ্যে আরেকটা অবজেক্ট কিন্তু আছে, নেস্টেড অবজেক্ট আর কি, তাই না? এটার মধ্যে আবার দেখা গেছে লোকেশনের মধ্যে আরেকটা অবজেক্ট আছে, এটার মধ্যে আবার আরেকটা অবজেক্ট আছে, তো বিষয় কিন্তু অনেকভাবে দেখা যাচ্ছে এখানে। ওকে, এটা নিয়ে অনেক কিছুই করা পসিবল, বাট আমরা ছোট্ট করে করলাম আর কি। ওকে, তো সবাইকে বুঝতে পারছি যে এই এপিআইটা আমরা কিভাবে ইউজ করতেছি। আমার ডিরেক্টলি এগুলো পাই নাই, রেজাল্টস এর মধ্যে পাইছি। সো আগে একটা মানে ভ্যারিয়েবল নিলাম যে সবগুলো ইউজার রেজাল্টস এর মধ্যে আছে, ওই তো। তারপর এটা কনসোল করে দিলাম, হ্যাঁ আদৌ পাইছি কিনা পাইলাম। এরপর ওটাকে ধরে আলাদা আলাদা করে প্রত্যেকটা বক্সে পাঠাই দিচ্ছি। তো এখানে যে বক্সটা আছে এটাকে আমি কনসোল করে ফেলি, এখানে আর দেখাবে না বারবার। এই হচ্ছে বিষয়। সবাইকে বুঝতে পারছি? একটু চার রেসপন্স করবেন, না হলে তো আমি বুঝবো না আপনি আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন এখন পর্যন্ত? একজনের ক্লিয়ার, বাকিরা ক্লিয়ার হইতে পারছি? নাকি ইন্ডিয়া পাকিস্তানে খেলা দিতেছে কোনটা? এই কথাটা এতক্ষণ ধরে বলেন নাই কেন? আচ্ছা, তো আমরা এটা আরেকবার বোঝার ট্রাই করি, চলেন। তো এইটা হচ্ছে আমাদের, যদি আমরা ছোট্ট করে আরেকবার দেখি, ঠিক আছে? এগুলা ধরেন সবকিছু আমি আপাতত একটু কমেন্ট করে ফেলি। ওকে, আচ্ছা, সেভ দিয়ে ফেলি, তাহলে কিছুই দেখাবে না। ওকে, সো আমি যদি ইন্সপেক্ট করি,
কনসোলে যায়, এখানে অল ইউজার্স ইজ নট ডিফাইন্ড, রিজন আছে, রিজনটা পরে বোঝাচ্ছে একে। সো আমরা আগে কি করলাম, লিঙ্কটা এখানে রাখলাম। ঠিক আছে, এটা আমরা ডিরেক্টলি চাইলে এখানে বসাইতে পারি, একই কথা। যে তুমি ইউজারের এপিআইটা আলাদা একটা ইউআরএল বসাইলাম, ভালো কথা, একই কাজ। তো এই ফাংশনটার কাজ কি, ইউআরএল রিসিভ করবে যাতে ফেচ এর মধ্যে বসাতে পারে। তো এটা আমি আলাদা করে এখানে পাঠাই দিলাম, এখানে যে লিঙ্কটা পাঠাইলাম এটা এখানে বসে যাবে, এটা আবার এখানে বসে যাবে। এই তো, এরপর এই লিঙ্কটা যখন এখানে বসে গেছে তার মানে ফেচ করবে, রেসপন্স হবে, জেসন পাবে। ঠিক আছে, পাইলো। এটাকে আমরা ইউজার থেকে রিসিভ করলাম। আর আপাতত কনসোলও করলাম, ইউজারটা করে কনসোল ডট লগ ইউজার্স, এই নামে রিসিভ করার পর দেখেন ডেটাগুলো কই পাইছি, 20টা অ্যারে পাইছি, আমি 20টা এখানে দিচ্ছিলাম, দেখছেন রেজাল্ট 20। হয়তো এই এপিআইতে ফিচার আছে কি, আমি রেজাল্ট কতগুলো চাবো আগে থেকে বলে দিতে পারি আর কি। যাই হোক, তো এখন আমি 20টা চাচ্ছি, এই 20টার মধ্যে ইনফোর মধ্যে ডেটাগুলো কিন্তু নাই, কোথায় আছে, ডেটাগুলো আছে রেজাল্টস এর ভিতরে, তাই না? তো আমার ডেটাগুলো অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, ইউজার্স এর ভিতরে রেজাল্টস এর মধ্যে অ্যারেটা আছে, সেভ দেই, সরি, দেখেন আনডিফাইন্ড দেখাচ্ছে, রেজাল্টস এর মধ্যে আছে। এই যে এখন কি আমি 20টা অ্যারে পেয়ে গেছি, দেখছেন? আচ্ছা, তার মানে আমি ডেটাগুলো অ্যাক্সেস করতে হলে কি করতেছি, যে আমি ডিরেক্টলি কিন্তু পাচ্ছি না, কোথায় আছে ডেটাগুলা, রেজাল্টস এর মধ্যে আছে। ওকে, এই রেজাল্টটাকে আমি অ্যাক্সেস করছি, ইউজার্স এর ভিতরে রেজাল্টস এর মধ্যে ডেটাগুলো আছে। এখন ডেটা চলে আসছে, এই তো। এরপর এই ডেটাগুলো আমি কি করছি, এখানে রিসিভ করব। তো আমি ফাংশনটাকে খালি কনসোল করে ফেলি, যা রিসিভ করে ওটাই পাঠাই দাও। তো ডিরেক্টলি আমি এখানে এই নামে আমি চাইলে এখান থেকেও কিন্তু কি বলে ডট নোটেশন দিয়ে এক্সেস করে পাঠাইতে পারি, অথবা আমি চাইলে এখানে রিসিভ করে এখান থেকে এক্সেস করতে পারি, অনেক ওয়েতে করা যায়। কিন্তু এখান থেকে করি তাহলে বিষয়টা ডিফারেন্ট কাজ করবে, যে ডিসপ্লে ইউজার কনসোল করি, তাহলে ডেটা পাচ্ছি, কারণ কি আমি এখান থেকে কি এক্সেস করে পাঠাচ্ছি। আর যদি ডিরেক্টলি এটাই পাঠাই দিই তাহলে কিন্তু আবার এখানে এসে এক্সেস করতে হবে, এখানে এসে এক্সেস করতে হবে। তো যে কোনো একটা ওয়েতে আমার এক্সেস করে নিতে হবে, হয় এখানে এক্সেস করবো ডিরেক্টলি, নাহলে এখানে এসে এক্সেস করবো। ওকে, এরপর এই যে পাঠাচ্ছি যে পাইছি গুলা, এখন আমি এখানে এক্সেস করলে তো এখানে অল ইউজার লাগতেছে না, যেহেতু এখানে এক্সেস করি নাই, তাই এখানে অল ইউজার দিয়ে একটা ভ্যারিয়েবল নিলাম, কনস্ট্যান্ট বা লেট। ঠিক আছে, এরপর ওইটার মধ্যে আমি, এরপর ওইটাকে আমরা কি করছি, লুপ থ্রু করে বা ম্যাপ করে ডেটাগুলো এখানে পাঠাই দিচ্ছি। এটার মধ্যে সব ডেটাগুলো আছে অ্যারের মধ্যে, এটা একটা অ্যারে, এটার ভিতরে ফর ইচ চালায় কাজ, বাকি কাজগুলো সম্পূর্ণ করলাম। তখন কি ডেটাগুলো এভাবে সুন্দর করে দেখাচ্ছে র্যান্ডম। ওকে, সো আমি কনসোল লগগুলো একটু অফ করে দিই, এ হচ্ছে বিষয়। ওকে, সবাই ক্লিয়ার? সবাই এটা ইভেন লিসেনও অ্যাড করতে পারি, যে ফাংশনটা কখন করা হবে, বাটনে ক্লিক করলে ফাংশনটা কল করবে, কল করলে তখন গিয়ে হয়তো কাজ করবে। এখন যেভাবে আমাদের লজিক খাটার না কেন সবভাবে খাটাতে পারবে। ওকে, তো এই জন্য বললাম যে অ্যারে বেসিক জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, অনেকে বলেন এগুলো করে কি হবে, শুরু তো অনেকেই বলতেছিলাম, তো এগুলো না বুঝলে এগুলো কখনোই পারবেন না। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের কি, অ্যারে ইটারেশন করে আমরা এপিআই ফেচ করে ডেটাগুলো সুন্দর মতো ফ্রন্ট এন্ডে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, তো আগে যেটা হইতো, এখন না ফ্রেমওয়ার্ক আসছে, রিয়াক্ট, ভিউ, অ্যাঙ্গুলার জেএস, তো অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, অনেক ইউজ করতেছে। তো আগে তো মানুষ কিন্তু কোর জাভা স্ক্রিপ্টে কাজ করতো, ঠিক আছে, এভাবে কোডই লিখতো, ভ্যানিলা থেকে বলে, ভ্যানিলা বলি, যেটা ভ্যানিলা জাভা স্ক্রিপ্ট। ওকে, আচ্ছা, তো আগে ভ্যানিলা ওয়েতে আমাদের ভালো মতো বুঝতে হবে যে ফেচিং কেমনে হয়, ইটারেশন কেমনে হয়, এটা কেমনে দেখাচ্ছি, এগুলো ভ্যানিলা ওয়েতে বুঝতে হবে। তারপর কি আমি হয়তো সামনে রিয়াক্ট বা ভিউ বা নেক্সট জেএস আপনার কিছু একটা ইউজ করে এটাকে আরো বেটার করার ট্রাই করতেছেন, আরো ইজিলি ইজিলি যাতে কি বলে অ্যাপ্লিকেশন গুলো বানাইতে পারেন। বাট তার আগে অবশ্যই আমাদের ভ্যানিলা ওয়েটা বুঝতে হবে। আচ্ছা, ওকে, তো মোটামুটি আমরা দুইটা এক্সাম্পল দেখে ফেললাম। তো আমি আপনাদের ক্লাসরুমে এরকম আরো দুইটা দিব, আরো দুইটা এক্সাম্পল দিব, যেখানে অন্যভাবে একই ওয়েতে করা হয়েছে, অন্য এপিআই দিয়ে করা হয়েছে। সেটা হইতে পারে কান্ট্রি, সেটা হইতে পারে খাবারের কোনো মিল এপিআই হইতে পারে, সেটা হইতে পারে কোনো মুভি এপিআই। যে কোনো এপিআই দিয়ে একটা ক্লাসরুমে একটা আরেকটা ভিডিও দেওয়া হবে, যাতে আপনারা ওইটা দেখেও প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো এই এপিআই দুইটাতে মানে দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে, এগুলো আপনি নিজেরা ফেচ করে প্র্যাকটিস করবেন, চাইলে আপনি আরো বড় বড় করে আরো বেটার কার্ড বানাতে পারেন। ইভেন ফ্রন্ট এন্ড মেন্টরও কিন্তু অপশন গুলো আছে। চ্যালেঞ্জেতে যান, এখানে ফিল্টার বাই এপিআই একটা আছে, দেখেন,
অ্যাডভাইস জেনারেটর অ্যাপ, এরপর হচ্ছে গিটহাব ইউজার সার্চ অ্যাপ, ডিকশনারি ওয়েব অ্যাপ, ক্লক অ্যাপ, আইপি অ্যাড্রেস ট্র্যাকার। তো এগুলো সব কিন্তু এপিআই থেকে আসতেছে, কান্ট্রি এপিআই। সো কান্ট্রি এপিআই আপনি এটা বানাতে পারেন হুবাহু। ঠিক আছে। তো এটা আমি হচ্ছে একটা ভিডিও আমি আপনাদের ক্লাসরুমে অ্যাড করবো, ওইটা দেখলে আপনারা যে কোনো এপিআই নিয়ে এগুলো সবগুলোই বানাতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো এই এপিআই গুলা এটা কিন্তু ফ্রি। তোরা এপিআই বলে দিবি, আমি এখানে ক্লিক করলে এখানে ওরা, আমি যদি ডাউনলোড করবো এপিআই বলবি এপিআই ইউজ করতে হবে। ঠিক আছে, ওরা এপিআই হচ্ছে ওই রিডমি ফাইলে দিয়ে দিবে। তো এটা হচ্ছে আপনার যদি বলেন যে অ্যাডভাইস জেনারেটর অ্যাপ, তো আমি তো বলি অ্যাডভাইস জেনারেটর এপিআই। ঠিক আছে, এই যে অ্যাডভাইস টিপ জেসন এপিআই পাইছি। আরো অনেকগুলো আছে, কোনটা লাগবে? তো এটার মধ্যে অপশন আছে যে এটার মধ্যে গেলেই ডেটা পাওয়া যাচ্ছে, দেখছেন? যে স্লিপের মধ্যে অ্যাডভাইসের মধ্যে ডেটাগুলো আছে, লোড দিলে প্রত্যেকবার একটা ইউনিক অ্যাডভাইস দিতেছে। তো এপিআই নিয়ে কাজ করেন আপনি, সমস্যা তো এক লাইনের এপিআই, একটা ক্লিক করলেই কাজ হয়ে যাচ্ছে, তাই না? এই হচ্ছে বিষয়। আর আর এইভাবে করে আপনারা কোড এপিআই আছে, র্যান্ডম কোড বা জোকস। ঠিক আছে, জোকস এপিআই অনেকগুলো আছে, একটা ইউজ করতে পারে। তো জাস্ট আমরা বেসিক এটা নিয়ে দেখছি, তো এটা আপনারা একটু ট্রাই করে দেখবেন। বাটনে ক্লিক করলে হয়তো এপিআই আসবে। আচ্ছা, রিসেন্ট ফর্ম এটা কি কিভাবে কাজ করে দেখি। এই র্যাপার রিকোয়ার, এটা দরকার নাই, এটা এত ক্যান্ডাম না করে আরো বেটার এপিআই আছে। এই যে, তো এটা জাস্ট ক্লিক করলে আপনারা সেন্ড রিকোয়েস্ট একটা দিলে একটা দেখাবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে করবে। ওরা এজাক্স মেথডে করছে, আপনার এখানে লিমিট সেট করতে পারবেন, মানে হচ্ছে এই লিঙ্কটা কপি করে আপনি কতগুলো যোগ লাগলে বলতে পারবেন। তো আমি লিমিট দিলাম 5, দিয়ে কয়টা দেখে আমাকে। আচ্ছা, এপিআই কি লাগবে আবার এটা? আচ্ছা, এপিআই কি যেগুলো করছে সেগুলো আপনার দিকে অ্যাভয়েড করুন, আমি এপিআই কে অন্য একটা ওইটা দেখাবো যে এপিআই কি কি ভাবে কাজ করে, যেমন এখানে বলছে মনে হয় এটার এপিআই কি লাগবে। এটাই বললাম যে কিছু মানে ভ্যালিডেট করতে হয় যে আমার এটা আমি এক্সেস করতে পারি, সবাইকে দিবেন অ্যাক্সেস করতে। এপিআই কি, একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে যাতে আপনি লিমিটেড ভাবে ইউজ করতে পারেন, যাতে এটা র্যান্ডমলি সবাই যদি ইউজ না করতে পারে, এই জন্য ওরা এপিআই কি দিয়ে দেয় আর কি। তো যাই হোক, so আমি কিছু ফ্রি এপিআই দিব যেগুলোকে এপিআই কি লাগবে না করো তো প্র্যাকটিসের জন্য। তো ওগুলাতে যেমন এটা একটা এপিআই আছে, এখানে কোনো এপিআই কি লাগছে, রিলোড দিলে প্রত্যেকবার একটা করে নতুন অ্যাড দেখাচ্ছে, আপনার যেটা একটা বাটন অ্যাড করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ওটা দেখাই দিই চলো। তো এটা অনেকটা আমরা এইটা করতে পারি, বা হচ্ছে তো আমাদের কিছু ডিফারেন্ট, তো আমি একটা কাজ করে এটা একটু অন্যভাবে দেখাই। সো নিউ ফাইল, অ্যাডভাইস ডট জেএস, ডিজাইনটা আমাদের ব্যাপার। সো ফেচ করলাম, ফেচ কোন এপিআই, যে অ্যাডভাইস এপিআই। ওকে, তো ফেচ করার পরে আচ্ছা একটু কাজ করি আমরা, ইন্ডেক্সে এটাকে হাইড করে দিই, অ্যাডভাইস ডট জেএস। ওকে, তো ফেচ করার পরে একটা করে না যে রিকোয়েস্ট রেসপন্স বলতে না, রেসপন্সটাকে আমরা রেস ডট জেএস এক্সেস করে তারপর ওইটার ভিতরে ডেটা পাবো, ডেটা। ওকে, তো এখন আমি যদি আমাদের এখানে যাই অ্যাপ্লিকেশনে, এই যে পাইছি স্লিপের মধ্যে হচ্ছে অ্যাডভাইস, স্লিপ ডট অ্যাডভাইস এর মধ্যে ডেটাগুলো আছে। এবং ডেটার ভিতরে হচ্ছে স্লিপের মধ্যে হচ্ছে অ্যাডভাইস, এটা অনেকটা এরকম আর কি। এই যে পাইছি ডেটা, এটার মধ্যে স্লিপের মধ্যে অ্যাডভাইসের মধ্যে ডেটা আছে। তো এখন এটা আমি কখন দেখাবো? এটা হচ্ছে আমি বলতে পারি আমার ফাংশন কল করতে পারি, ফাংশন ফেচ এপিআই বা ফেচ অ্যাডভাইস। ওকে, ওটা কপি করে ফেললাম। ফাংশনের কাজ হচ্ছে এপিআই ফেচ করে, আমি আলাদা ইউআরএল পাঠাইলাম না। ঠিক আছে, তো এখানে আরেকটা ফাংশন চাইলে আমি কল করতে পারি, ফাংশন, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডভাইস। ওকে, এইটা একটা ডেটা নিবে, একটা অ্যাডভাইস যে নিবে, ওইটা হচ্ছে সে আহ, দেখাবে আর কি। ঠিক আছে, এখানে প্রত্যেকবার সে দেখাবে, এটা হচ্ছে কাজ। তো এটা করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে
কনসোল ডট লগ অ্যাডভাইস আগে দেখি কাজ করে কিনা, তারপর হয়তো আমি এখানে ডিরেক্টলি কনসোল ডট লগ না করে পাঠাইতে পারি হচ্ছে ডিসপ্লে অ্যাডভাইস এই ফাংশন এটা পাঠাইতো। এখন যদি কনসোল করি, আচ্ছা ডিসপ্লে আচ্ছা পেজ অ্যাডভাইস কল করে নিই। তো এটার মধ্যে স্লিপের মধ্যে হচ্ছে অ্যাডভাইস আছে, ঠিক আছে। তো অ্যাডভাইসের মধ্যে স্লিপ আছে, স্লিপের মধ্যে হচ্ছে অ্যাডভাইস আছে। ওই যে উল্টা ভাবে রিসিভ করছে এই জন্য ভাবে অ্যাক্সেস করতে হচ্ছে। এই যে এখন এটা পেয়ে গেছে। আমি প্রথমে রিলোড দিলে দেখেন ইউনিকের ডেটা লোড হবে, বুঝছেন। আচ্ছা তো এখন আমি চাচ্ছি এটা বাটনে ক্লিক করে যাতে কাজ করে, ঠিক আছে। তো এটাকে আমি আপাতত একটা বাটন বানাতে চাই, গিভ মি এন অ্যাডভাইস। অ্যাডভাইস কোনো আছে, তো ইমোজি অ্যাড করে ফেললাম, গিভ মি এন অ্যাডভাইস। তো এই বাটনটাকে একটু টেক্সট লাইন সেন্টার করে বডিতে টেক্সট লাইন সেন্টার, ওকে। আর বাটনটার মধ্যে একটু পিছে টেক্সট, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, কালার হয়তো হোয়াইট, হচ্ছে প্যাডিং 20 পিক্সেল, ফন্ট সাইজ 30 পিক্সেল, মার্জিন টপ 12 পিক্সেল। এখানে ক্লিক করলে কিছু একটা হবে, কার্সার পয়েন্টার। এখানে ক্লিক করলে কিছু একটা আসবে, আর হচ্ছে এটা কই দেখাবে, পোস্টের মধ্যে দেখাবে, ডট পোস্টের মধ্যে দেখাবে, বা এটার মধ্যে একটা আলাদা পাঠাতে পারবে, div h2 enterprise। অ্যাডভাইস কি কি করতে পারি, যে ডট অ্যাডভাইস যেটা আছে এটা মার্জিন উপর নিচে 30 পিক্সেল, লেফট এন্ড রাইট 0। আচ্ছা এই হচ্ছে কথা। আর হচ্ছে ফন্ট সাইজ 30 পিক্সেল। তো চলেন বাটনে ক্লিক করার পর কিছু একটা হয়, বাটনের নাম একটা আইডি দিয়ে ফেলি, বাটনের নাম হচ্ছে জেনারেট। আমি বলতে পারি কনস্ট্যান্ট জেনারেট btn document dot get element by id জেনারেট। এরপর আমার এই বাটনে ক্লিক করার পরে অ্যাড ইভেন্ট লিসেনার, ক্লিক করার পরে ফাংশনটা কাজ করে। ফাংশনের কাজ হচ্ছে প্রত্যেকবার এই অ্যাডভাইসে কল করা। আচ্ছা ডিফল্ট স্টেটে হচ্ছে আমার এই ফাংশনটা একবার হলো কল করবে, আর এরপর লাস্ট স্টেজে হচ্ছে রুবি। আচ্ছা সো বাটনটা আমরা নিয়ে নিলাম, তারপর ফেচ অ্যাডভাইস, ডিসপ্লে অ্যাডভাইস, কনসোল। আচ্ছা কনসোলে তো হবে না, এটা হবে আমার নিয়ে ফিরি আমরা তো, হচ্ছে শো অ্যাডভাইস। অ্যাডভাইসের মধ্যে যে H2টা আছে, ঠিক আছে, H2-র ভিতরে আমরা দেখাবো। সো আমি বলবো শো অ্যাডভাইস ডট ইনার এইচটিএমএল হচ্ছে কোনটা, ওই অ্যাডভাইসের মধ্যে এই যে, ওকে পাইছি। আমি ক্লিক করি, ওকে ইনস্ট্যান্ট দিচ্ছে না, একটু ডিবাউন্স হচ্ছে, হয়তো অনেক সময় একই জিনিস বারবার দেখাচ্ছে, এই জন্য বারবার ইউপিআই ফেচ হচ্ছে, ওকে ঠিক আছে। সো আমরা একই ভাবে অনেক কিছুই করতে পারি। আচ্ছা আমি রিক্যাপ দিই, আমরা একটা বাটন তৈরি করছি আর একটা ডিভ তৈরি করছি। বাটনে ক্লিক করলে কি হবে, ওই ফেচ অ্যাডভাইস ফাংশনটা, এটা মানে ফেচ করে এপিআই থেকে ওটা ফাংশনটা কল হবে।
প্রত্যেকবার বাটনে ক্লিক করলে এপিআই কলের ডেটা পাচ্ছি, ডেটাটা কুইক করতেছি, ওই ইনার এইচটিএমএল দিয়ে এটার ভিতরে দেখাচ্ছি কিভাবে ওই অ্যাডভাইস স্লিপের মধ্যে অ্যাডভাইস করে দেখাচ্ছি, যেটা আমি অ্যাডভাইস রিসিভ, যে নামে রিসিভ করবো ওই নামে তো দেখবো তাই না, ওইটা এখানে করতেছি। ওকে। আচ্ছা, নর্মালি ফেচ ফাংশন আগে করছে ওই একই কাজটা আবার করছে। ঠিক আছে। আর আর কি করলাম শুরুতেই, যাতে এখানে অ্যাডভাইস না দেখায়, যখন অ্যাপ্লিকেশন লোড নেয় সাথে সাথে ফাংশনে কল করে ডেটা অলরেডি এটা দেখায়। ঠিক আছে, আমি সেভ দেই। আচ্ছা, তো এই সেভ দিলে কি হবে, যখন অ্যাপ্লিকেশন রিলোড নিবে ফার্স্ট টাইম তখনই একটা ডেটা দেখাবে। ওকে, এখানে আমি যদি আপাতত এখানে কিছু না দিই, কারণ কি তখনই এই ফাংশনটা কল হলে কি হবে, এর ভিতরে অলরেডি ফাংশন একটা কল হয়েছে কিন্তু, যেটা কাজ হচ্ছে ডেটা দেখানো। তো শুরুতে রিলোড দিলে ডেটা দেখাবে, এরপর বাটনে ক্লিক করলে হয়তো বা এই ফাংশন আবার কল পেজ রিলোড না নেয়। ঠিক আছে। ফর ইচ কেন ইউজ করবো, এখানে তো ফর ইচ দরকার নাই, এখানে তো একটাই ডেটা আছে, একটা ডেটা ইউজ করতে ফর ইচ লাগে লাগে না। বাট আমার যখন অ্যারে অফ আইটেমস পাবো তখনই আমি ফর ইচ ইউজ করতেছি। সেই অবশ্যই বুঝতে হবে যে কখন ফর ইচ ইউজ করবো তখন কখন ইউজ করবো না। প্লাস ইকুয়ালস কেন দিব, এখানে তুমি ডেটা একটাই পাচ্ছি, এটা তো এটা আপনারা যেটা সেটা হলো মুখস্থ করিং চিন্তা করতেছে, এখানে মুখস্থর কিছু নাই। সেটা হচ্ছে আমরা এখানে ডেটা পাইছি কিটা দেখতে হবে। ঠিক আছে, আমি যদি এখানে অ্যাডভাইসে কনসোল করি, এই দেখেন কি পাচ্ছি, একটা অবজেক্ট পাচ্ছি, অবজেক্টে কি আছে, একটা অ্যাডভাইস, আর কিছু আছে, তাহলে একটা টেক্সট আছে, আর কিছু আছে, আর কিছু নাই। Okay? পাইতেছি খালি একটা অবজেক্ট, যার মধ্যে একটা লেখা আছে যেটা হচ্ছে কি, এই খালি অ্যাডভাইসটা কি, মানে আপনার জন্য একটা অ্যাডভাইস দিব, আমি রিলোড দিয়ে দেখি কি অ্যাডভাইস দিতে আমাকে। নেভার রিগ্রেট, ইফ ইটস গুড, ইটস ওয়ান্ডারফুল। ঠিক আছে, কিছু একটা আপনাকে সাজেশন দিচ্ছে লাইফ নিয়ে। ওকে। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমরা কি এখানে প্রত্যেকবার একবার করে একটা নতুন করে অ্যাডভাইস পাচ্ছি। তো অ্যাডভাইসটা একটা তোমার 10-12টা অ্যাডভাইস দেয় না, একটাতে একটা টাইম। তো একটা টাইম একটাই দিচ্ছে, ওইটাই আমি এটা দেখাতে যাচ্ছি। কেউ দেখাচ্ছি দুইটার ভিতরে, এইটার ভিতরে কি আছে, স্লিপের মধ্যে অ্যাডভাইস আছে। তো ডেটার মধ্যে অ্যাডভাইস রিসিভ করছি, তো অ্যাডভাইসের ভিতরে স্লিপের মধ্যে হচ্ছে অ্যাডভাইস, সেভ দিলাম। এখন গিয়ে পাচ্ছি ডোন্ট পুট অফ ব্রেকিং আপ উইথ সামওয়ান উই নো, সেটা স্বাভাবিক। তো আমরা চাইলে এখান থেকে প্রত্যেক রিলোড দিলে একটা করে লাইভ অ্যাডভাইজার দিতেছে। আচ্ছা, তো এখানে ইফ ইট স্টিল স্টেজ আফটার উইক, স্টিল চুলকায় তাও গো টু দ্য ডক্টরস, আই গেস অন্য কিছু মিন করছে। এটা স্যারকাজম আর স্যাভেজ টাইপের অ্যাডভাইস দিচ্ছে, আর যাই হোক। সো আমরা এখানে রিলোডের প্রত্যেকটা অ্যাডভাইস দিচ্ছে তাই না, তো অ্যাডভাইসটা কি, যে একবারই আসতেছে, একবারই মানে এখানে বারবার দিতেছে না, সেখানে প্লাস পি করে দেওয়ার কিছু নাই, প্রত্যেকবার একটাই অ্যাডভাইস দিতেছে, আগেটা তো রাখতেছে না, প্রত্যেকবার নতুন করে অ্যাডভাইস করতেছে। ওকে, এ হচ্ছে বিষয়। এরা প্লাস ইকুয়াল দেওয়ার কিছু নাই, যে আমি প্রত্যেকবার একটা পাচ্ছি ওইটাই দেখাচ্ছি, নতুন করে কিছু একটা দেখাই প্রত্যেক ক্লিকে। ওকে। আর প্রত্যেক পাচ্ছিও কিন্তু আমরা একটা করে। আচ্ছা, এই আর কি, এখন যদি প্লাস ইকুয়ালস দিই তাহলে মনে হয় আগেরটা হয়তো সেভ হয়ে যেয়ে এরপরটা দেখাবে। এই যে, অনেক উইয়ার্ড দেখাচ্ছে তাই না, সেটা আমরা কখনো করবো না। ওকে। আচ্ছা, এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারেন। তো আমরা 3 রকম এপিআই দেখতেছি, মানে দেখা হয়েছে। ওকে। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন বা এখন কনফিউশন থাকে আপনারা আস্ক করতে পারেন, আমরা অলরেডি 3টা ডেমনস্ট্রেশন দেখে ফেলছি। আর আমার মনে হয় ইস্যু হওয়ার কথা, কারণ এর থেকে ইজি এপিআই আর নাই, কেন এর থেকে গেলে কঠিন হতে পারে, বাট এর থেকে ইজি কিছু নাই। ওকে। আচ্ছা, রেকর্ডিং অফ করলাম, যদি কোনো কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারেন।